This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজকে নিউজ রুমে আপনাদের সামনে হাজির সোমনাথ কুন্ডু, বিশ্বের অন্যতম সেরা প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। আজকের ডেটে লোকে বলছে না যে খাদানটা কেজিএফ বা ইয়ের সমান হয়নি। লোকে বলছে ওদের যদি একটা আলু অর্জুন থাকে, আমাদের একটা দেব আছে। দেবের খাদানে যে আমরা মেকআপটা দেখছি, বা তার সঙ্গে অবশ্যই যিশুও খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, সেক্ষেত্রে সোমনাথ কুন্ডুর হাত যশ কতটা? দেব যিশুর জায়গায় অন্য একজন অ্যাক্টরকেও ভেবেছিল বাংলাদেশে। জাতীয় পুরস্কার পাওয়ার পর ছবির কাজ বাড়লো না কমলো? 3-4টে ছবির অফার পেয়েছি রিসেন্ট। একটা তার মধ্যে কৌশিক গাঙ্গুলি আছে, যেটাকে আমি ইয়েস বলেছি। ছবির নাম জংলা, এখনো অ্যানাউন্স হয়নি, বাট এটা আমি করলাম এখানে। এটাতে আশা করি ডিরেক্টর আমার বকবেন না। চারিদিকে এই মুহূর্তে বাংলা ছবির যা অবস্থা, আর অন্যদিকে দক্ষিণের ছবির যে রমরমা, কোথাও কি মনে হচ্ছে মেধা নয়, পয়সায় আর পেশি শক্তি এখন কথা বলছে? উইকটা লাগানোর জন্য একজন, শুধু মুখের ক্লিন মেকআপটা করার জন্য একজন হেয়ার এক্সপার্ট বা তিনি আসবেন, গোপটাকে দাড়িটা তিনি কেটে দেবেন। এটা হচ্ছে বম্বে। আর আমাদের এখানে তা না। আমাদের এখানে উইকটাও মেকআপ আর্টিস্ট পড়ায়, ক্লিন মেকআপটাও সে করছে, দরকার পড়লে সে গোপদাড়ির কাজটাও করে দেবে। মেকআপ করার পর যেটা দেখা যায় যে ব্রণ উঠছে বা স্কিনে প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে যেই বাক্যটা সবাই বলে থাকে যে বেশি মেকআপ করলে ঘটনাগুলো ঘটছে। বেশি মেকআপ করার জন্য কখনো ব্রণ হতে পারে না। অনেক দত্তের সঙ্গে জিতু কামালকে নিয়ে সত্যজিৎ সৃষ্টি করা কতটা শক্ত ছিল? যেদিন ছবিটা রিলিজ হবে ঠিক আগের রাত্রিরেই বাবুদা দেখেছেন, হয়তো সন্ধ্যের দিক করে আমার কাছে ঠিক রাত্রি 11টা একটা ফোন আসে। আমাকে বললো, সোমনাথ, ওরম গলার আওয়াজ নিয়ে, দারুণ করেছো, আমি তো আমার বাবাকে চোখের সামনে দেখতে পেলাম। দ্যাট ইজ মাই অ্যাওয়ার্ড। সোমনাথ কুন্ডু ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যে দর হাঁকাচ্ছে, অনেকে বলছেন সোমনাথ কুন্ডুকে বোধহয় আর নেওয়া যাবে না। এটা অভিযোগ যদি হয়, আমি বলবো অনেকের কাছে সত্যি এটা মনে হতে পারে যে হ্যাঁ বেশি। আপনার কি মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি বলুন বা আমাদের এখানে, আমাদের কি সেই জায়গাটা কি এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পেরেছি বা নিতে পেরেছি? তো একজন অভিনেত্রী এসেছিলেন নিজে নিজে মেকআপ করে প্রচুরভাবে। তো আমি বলেছিলাম, স্যার এই মেকআপটা তো অনেক হাই, এই মেকআপটা এখানে চলতেই পারে না এই ক্যারেক্টারটার সাথে। তো উনি বললেন যে হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি করে নেবো। ডিওপি এবং ডিরেক্টর দুজনেই বললেন। তো তারপর ওটা সেটেলড হয়ে গেল ওদের মধ্যে। তো আমি বললাম যদি এটা থাকে তো আমার নামটা এখানে এই কাজেতে আসতে পারে না। সো আমি বেরিয়ে গেছিলাম ওই কাজটা থেকে, এবং আমার নামটাও আসেনি। ইন্ডাস্ট্রিতে তো অনেক মানুষকে অনেক অপমান, তিতিক্ষা, অনেক কিছু অন্যায় সহ্যও করতে হয়। অনেকে হয়তো কখনো দুর্ব্যবহার করেছে, অথবা অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অথবা অনেকে অনেক অজানা কারণে কেউ বাদ দিয়ে দিয়েছে। আমাকে ঋতুদাস সেটাই পাঠানো হলো, ওনার বাড়িতে যেতে বলা হলো, গেছিলাম। তারপর ওনার সাথে ডিরেক্ট কথা হয়নি। তারপর ম্যানেজার বললো যে চলে যা, পরে কথা জানাচ্ছি। কী কারণে ডাকা হয়েছিল এবং কেন চলে যেতে বলা হলো, কোনো ইন্ট্রোডাকশন না নিয়ে বা কিছু না জিজ্ঞাসা করে আমাকে বললো যে চলে যা। তো ওই কাজটা আমার দ্বারা হয়নি, করা হয়নি, বা আমাকে ডাকাও হয়নি পরের দিকে। আর জিতু কামাল কিন্তু বারবারই বলেছেন যে আমার কৃতিত্ব না, সোমনাথ কুন্ডুর কৃতিত্ব। মেকআপটা তো করেছি, ওটা আমার ব্রেড অ্যান্ড বাটার, ওটা আমাকে করতে হবে, ওটা আমার প্যাশন। কিন্তু জিতু কামাল যে অভিনয়টা করেছে, বসার স্টাইল, তার যে সিগারেট খাওয়া বা ইত্যাদি, যে ম্যানারিজম এবং ওর যে টোনিং, সব কিছু, জিতু কামালকে আমি এই জন্য হ্যাটসঅ্যাপ দিই। কারণ ওই অভিনয়টা না করলে তো আজকে আমার হাতে ন্যাশনালটাও হয়তো আসতো না। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি R+ নিউজ রুম। আজকে আমার সঙ্গে রয়েছে আমার সতীর্থ শ্রীপর্ণা, সুদীপা, আমাদের মেকআপ আর্টিস্ট সন্দীপ এবং সুনন্দা। অনেকে বলবেন হঠাৎ R+ নিউজ রুমে মেকআপ আর্টিস্ট, অর্থাৎ R+-এর অন্যতম মেকআপ আর্টিস্ট সন্দীপ কেন? তার কারণ বাংলার গর্ব, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব,
জাতীয় পুরস্কার প্রাপ্ত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু আজকে আর প্লাস নিউজ রুমে। স্বাগত আর প্লাস নিউজ রুমে। সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা। আমি একেবারে সরাসরি প্রশ্নতেই চলে যাচ্ছি। জাতীয় পুরস্কার পাওয়ার পর ছবির কাজ বাড়লো না কমলো? রিসেন্ট আমার কাছে ছবির অফার আছে, বাট আমি 3-4টে ছবির অফার পেয়েছি রিসেন্ট। একটা তার মধ্যে কৌশিক গাঙ্গুলি আছে, যেটাকে আমি ইয়েস বলেছি। ছবির নাম জংলা, এখনও অ্যানাউন্স হয়নি, বাট এটা আমি করলাম এখানে। এটাতে আশা করি ডিরেক্টর আমার বকবেন না, এটা তারই প্রচার হচ্ছে। না, কৌশিকদা খুব মিষ্টি লোক, খুব ভদ্র ভালো লোক। তো ওনার সাথে এই ফার্স্ট টাইম কাজ। তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরেই কিন্তু কাজ, মানে আমি ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে 30 বছর হয়ে গেল। তার মানে দুই ন্যাশনাল অ্যাওয়ার্ডই পুরস্কার প্রাপ্ত, দুজনেই তো জাতীয় পুরস্কার প্রাপ্ত। একজন পরিচালক, একজন মেকআপ আর্টিস্ট, তাহলে একটা রাজ্যটক হবে। সেটা হ্যাঁ। তো এটা বলতে পারেন যে যদি অ্যাওয়ার্ডটাকে মানে একটা আমরা ধরে নিই যে অ্যাওয়ার্ড পাওয়ার পর, তাহলে এটা হ্যাঁ সত্যি অ্যাওয়ার্ড পাওয়ার পরেই আমি প্রথম কৌশিকদার ডাক পেলাম। এবং এই ছবিটা সত্যি আমাকে নেওয়ার মতোই, মানে উনি ভেবেছেন যে, এবং উনি আমাকে বলেছেন যে এই ছবিটা তুমি না করলে আমাকে বাইরের থেকে লোক নিতে হবে, সো তুমি যদি করো। তো আমিও চাইছিলাম ওনার মতো একজন দূরদৃষ্টিমান লোকের সাথে কাজ করতে, যার সাথে কাজ করা এখনও অবধি হয়নি। মানে আমার এখন ধরো 29 বছর ইন্ডাস্ট্রিতে হচ্ছে, বেশিরভাগ সবার সাথেই কাজ করা হয়েছে, কিন্তু কৌশিক গাঙ্গুলির সাথে এবং গৌতম ঘোষের সাথে সেই অর্থে এখনও কাজ করা হয়নি। তো কৌশিকদার ডাকটা পেলাম, তো এটা অ্যাওয়ার্ড পাওয়ার পরেই আর কি। যেটা তোমার কোশ্চেন ছিল ঋতুব্রতদা, যে অ্যাওয়ার্ড পাওয়ার পর কাজ বাড়লো না কমলো, সেই অর্থে পেলাম। বাট সমগ্র ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে একটু ছবির সংখ্যাটা কম রিসেন্ট। সেটা কি কারণ বা কি জন্য, সেটা আমরা প্রত্যেকেই চেষ্টা করছি জানবার জন্য। রিসেন্ট একটা ছবি আমারই করা, কমার্শিয়াল ছবি, খাদান বলে রিলিজ হয়েছে দেবের। ওটা সুরেন্দ্র ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার একসাথে করেছে, এটাও সুপার হিট হয়েছে। তো সব কিছু নিয়ে যে কমার্শিয়াল যে ব্যাপারটা আমাদের কিছুটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেটা আমার মনে হচ্ছে যে আবার কামব্যাক হতে পারে এবং অনেক প্রডিউসার ওখান থেকে আশা পাবে। তো সেই অর্থে ছবি আবার মনে হচ্ছে বাড়বে, যদি এরকম কিছু কিছু ছবি হিট হয় এবং ভালো করে যদি আমরা বানাতে পারি। আমি যেহেতু দেবের খাদানের কথা উঠল, আমি এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি যে দেবের খাদানে যে আমরা মেকআপটা দেখছি, বা তার সঙ্গে অবশ্যই যিশুও খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, সেক্ষেত্রে সোমনাথ কুণ্ডুর হাতযশ কতটা? হাতযশ বলতে, খাদান এমন একটা ফিল্ম, মানে যেদিনকে দেব চিন্তা করেছিল খাদান করবে, তখন আমি বাংলাদেশে ছিলাম। এটা 1 বছর আগেকার ঘটনা। 1 বছর এখনো হয়নি, হয়তো ধরে নাও 11 মাস বা 10 মাস মতো আগের ঘটনা। আমি বাংলাদেশে ওখানকার একটা ফিল্মের শ্যুট করতে গেছিলাম রাত্রির, ওখানে যেহেতু আধ ঘন্টা করে আগেই থাকে টাইম, তো ওখানে 11:30টার কাছে আমার একটা ফোন আসে দেবের, ইন্টারন্যাশনাল কল, আমার এখান থেকে যাচ্ছে। তো ও বললো যে একটা ছবি ভেবেছি ইমিডিয়েটলি, ওটা কিন্তু আমি তুমি ছাড়া করবো না, খাদান। তো কিছু কিছু গল্প বললো। তখন ওই জায়গাটা যিশুর জায়গায় অন্য একজন অ্যাক্টরকেও ভেবেছিল বাংলাদেশেরই, বলেই দিচ্ছি চঞ্চল চৌধুরীকে ভেবেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেটা হয়ে ওঠেনি। চঞ্চলবাবু বিভিন্ন কারণে আসতে পারেননি, ওদের রাজনৈতিক বিভিন্ন ব্যাপারের জন্য বা বিভিন্ন কারণে। তো পরবর্তীকালে যিশুদা করে। এবং যে কোনো ছবির আগে আমি সবসময় চেষ্টা করি, যেই বলুক যে ছবিটা আমার ভূমিকা কতটা আছে, একজন মেকআপ আর্টিস্টের ভূমিকা কী আছে। যদি নর্মাল মেকআপ হয় সেটা তো অন্যদের দিয়েও হয়ে যেতে পারে, কিন্তু আমি সবসময় এখন চেষ্টা করি যে আমাকে নিচ্ছে, যাতে আমি সেখানে একটু মেকআপের কাজ কিছু করতে পারি, বা ওইখানে সত্যি আমার গুরুত্ব আছে, মানে আমার কাজের গুরুত্বটা বা মেকআপ আর্টিস্টের গুরুত্বটা। তো আমি খাদানের তখন স্ক্রিপ্ট চাই, আমাকে ওখানে গল্প কিছুটা বলেছিল, তখনই শুনে ভালো লেগেছিল। স্ক্রিপ্টে আমাকে পড়লাম, খুব ভালো লাগলো, এবং আমাদের একটা স্ক্রিপ্ট রিডিংও হয়। এবং মনে হলো হ্যাঁ যে এখানে আমার কাজ করার মতো জায়গা আছে ওখানে। মানে খাদান ছবিটা নিয়ে আমি পুরোটা বলতে চাইছি না, যেহেতু এখনও সবে রিলিজ হয়েছে। তো ওখানে দুটো ডুয়েল ক্যারেক্টার আছে, এবং সেখানে বিভিন্ন মানে বয়স কমানো বাড়ানো, এবং যেহেতু ছবিটা কমার্শিয়াল মুভি, আমরা অনেকেই ভেবে নেয় যে কমার্শিয়াল মুভিতে ওর মেকআপটা মানে হিরোইনকে খুব গ্ল্যামার বা এই করা। তো আমি এই ক্ষেত্রে যেটা চেষ্টা করেছি, যেহেতু ওটা কয়লা খনির ওপরে মানে ছবিটা, তো ওইখানকার বেস করে যতটা গ্ল্যাম বা ডিগ্ল্যাম করে ব্যাপারটাকে রিয়েলিটিতে ফেলা যায়, এবং মেকিংটা আমরা যেমন হার্ডকো কমার্শিয়াল হয় সেইভাবে করেছি। ফলে বোঝা যাচ্ছে যে ছবিটা এই মুহূর্তে হিট। হাত যশ বলতে সেটা আমি পাবলিকের ওপর ছেড়ে দিচ্ছি, ওরা দেখে বলবে।
আমি শুধু ভাবছি যে অনেকে বলে না যে যখন টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে একেবারে পৃথিবীতে কাজের মধ্য গগনে মানুষ থাকে তখন এমনই হয়। দেব এই মুহূর্তে পশ্চিম বাংলার 1 নম্বর না 2 নম্বর তারকা, আমি এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু একজন মহাতারকা, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। একদমই সন্দেহ নেই। নায়িকা কে হবে ঠিক করার আগে ঠিক করে নিচ্ছে মেকআপ করতে হবে সোমনাথ কুণ্ডুকে। পরিচালকরা তারা স্ক্রিপ্ট নিয়ে হাজির হচ্ছে সোমনাথ কুণ্ডুর দরবারে। সোমনাথ কুণ্ডু স্ক্রিপ্ট পড়ে যদি বোঝে যে কাজ করা যাবে তাহলেই কাজ করবে। এই অবস্থাটা আমার মনে হয় একটা স্বপ্নের। যে কোনো মেকআপ ম্যান, মেকআপ আর্টিস্ট অথবা যে কোনো টেকনিশিয়ান, এ তো স্বপ্নের। হ্যাঁ, বাট স্বপ্নের, কিন্তু আমি চাই যে একটা সময় সত্যি কাজের জন্য লোককে বলেছিলাম প্রথমে জীবনের একদিন। সত্যি কি জীবনে স্ট্রাগল আছে? স্ট্রাগল ছাড়া তো আমরা প্রত্যেকেই মনে হচ্ছে স্ট্রাগল করছি এখানে যারা আছে। স্ট্রাগল ছাড়া কোনো মানুষ কি আসতে পারবে? কোনো পথ কি সহজ হতে পারে? আজকে আমি যে মেকআপ করছি, আমার জায়গায় যে সন্দীপ ভাই দাঁড়িয়ে আছে, সন্দীপ ভাইও কিন্তু জীবনের একটা স্ট্রাগল করে যাচ্ছে। ও কিন্তু একটা ডেস্টিনিকে খোঁজার জন্য বা একটা ভালো জায়গায় যাওয়ার জন্য, সেটা মেকআপেও হতে পারে বা এখান থেকেও অনেক কিছু তৈরি করতে চায় নিজেকে। তো প্রত্যেকের ওই জন্য স্ট্রাগলটা হচ্ছে নিজেকে তৈরি করা স্ট্রাগল আমার কাছে। মানে আমি এটা মনে করি যে আজকে আমি এই চেয়ারটা তোমরা এনে আমাকে বসিয়েছো, জিজ্ঞাসাবাদ করছো, তার জন্য স্ট্রাগলটা হচ্ছে লোককে প্রুফ করতে হয়েছে আমাকে যে হ্যাঁ আমরা পারি। মানে প্রস্থেটিক্সের ক্ষেত্রেও, প্রস্থেটিক্স বেসিক্যালি বিদেশে গিয়ে শিখতে হয় কিন্তু, বা আমাদের এখানে শেখার সেই জায়গাটা ছিল না মানে আমরা যে সময় স্টার্ট করেছিলাম। বা আমি যখন 96 থেকে পড়াশোনা শুরু করি, চাচি 420 দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম এবং ভেবেছিলাম যে প্রস্থেটিকটাকে যদি আমরা বাংলা ছবিতে আনতে পারি। তো তখন আমাকে সবাই এনকারেজ করার থেকে ডিসকারেজ বেশি করতো। সবাই বলতো এখানে মেটেরিয়াল পাওয়া যায় না, কোত্থেকে পাবি, এখানকার ওয়েদার গরম। তো আমার মনে হয়েছিল যে শিখতে দোষ কোথায়। তো এই শেখাটাও আমার কাছে স্ট্রাগল ছিল, কারণ আমি সেই সময় কি করে শিখবো? কারণ আমাদের যারা মেকআপ সাপ্লাই দিত তাকে বলতাম, প্রদীপ মাথারো বলে এক ভদ্রলোক, তিনি পার্ক স্ট্রিটে মানে আমাদের নিউ মার্কেটে এখন তার দোকান আছে, তখন তিনি একটা মানে বাইকে করে এসে মেকআপ সাপ্লাই দিতেন। তো উনি আমাকে কিন্তু হেল্প করেছিলেন এবং ওকে বলতাম যে ভাই তুমি কিছু বই এনে দাও, আমরা পড়াশোনা করে দেখতে চাই যে এটাকে কীভাবে আমরা আনতে পারি, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এগোতে পারে কিনা। তখন সবাই কিন্তু, ও বলেছিল হ্যাঁ দাদা এনে দেবো, ও এনে দিত। এবং কিছু বই জার্মানিতে থাকতো, কিছু ইংলিশে থাকতো। আমি বাংলা মিডিয়ামে বাংলা অনার্সের ছাত্র, ইংলিশটা আমার একটা 4th সাবজেক্ট হিসাবে ছিল বলে পড়ে কিছুটা উতরে গেছিলাম। কিন্তু জার্মান সাবজেক্টগুলো, লিঙ্গুইস্টিক্স নিয়েও পড়েছি কিছুটা। মানে আমার যেহেতু MA পার্ট 1 পড়তে পড়তে ছেড়ে দেওয়া, তো লিঙ্গুইস্টিক্স সাবজেক্ট কিছুটা পড়তে পড়তে আমি বললাম যে দুটো দিক একসাথে করা সম্ভব না, যে কোনো একদিকে কোথায় করা হচ্ছে? রবীন্দ্র ভারতী থেকে নাইটে মানে নিয়েছিলাম। তো তারপর দেখলাম যে এইদিকে মেকআপ শিখতে যাওয়া বা মেকআপ করা, তার সাথে পড়া দুটো সম্ভব না। তো তাই জন্য ছাড়তে বাধ্য হলাম যে কোনো একদিকেই, কারণ তখন মেকআপ নিয়ে লোকে একটু একটু ভালো বলছে, আর ওটাই আমাকে মানে ভালো লেগে গেছিলো যে না এই সাবজেক্টটাকে আমি সত্যিই ভালোবাসি। তো যাই হোক, এই যে প্রুফ করাটা আর কি, যে করেই হোক যে এই জায়গাটায় আসতে হবে বা এটা করতে হবে, তো এই প্রুফটাই হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের চ্যালেঞ্জ। আজকে আমি এখানে আসার আগে তুমি আমাদের এদের সাথে সকল মানে স্টুডেন্ট এরা বললে যে এই কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তো এরাও তো একদিন বড় জার্নালিস্ট হবে, এরাও তো যে স্বপ্ন, এরা তো ইচ্ছা করলে আমাকে বিভিন্ন কোশ্চেন করবে। তো আমি তো মনে করি স্ট্রাগলই তো শেষ কথা। স্ট্রাগল না করলে কেউ তো এই রাস্তা তৈরি করে দেবে না। বাহ, তো এই স্ট্রাগলটাই শেষ কথা। মেকআপ ম্যান আর মেকআপ আর্টিস্ট, কি মনে হচ্ছে এবার ইন্ডাস্ট্রিতে সময় এসে গিয়েছে মেকআপ ম্যানের বদলে মেকআপ আর্টিস্ট বলা? বেসিক্যালি এটা কে কীভাবে টার্মটা ইউজ করবে, মেকআপ ম্যান বলবে না মেকআপ আর্টিস্ট বলবে, কিছুটা ম্যান টু ম্যান ভ্যারি করে। বিকজ অফ একটা সময় আমাদের যারা ডিওপি ছিলেন, যাদেরকে আমরা মানে ডিরেক্টর অফ ফটোগ্রাফি বলি, বা তাদের ক্যামেরাম্যান বলে তাদেরকে ডাকা হতো। ইন্ডাস্ট্রিতে বলা হতো দুটো ম্যান আছে, এক মেকআপ ম্যান এক ক্যামেরাম্যান। এটা অনেক সিনিয়ররাও বলে এসছেন এবং আজকের ডেটে বলতে গিয়েও অনেক বড় বড় পরিচালকরাও মেকআপ ম্যান কাকে নেবো, সোমনাথকে নেবো, বা মেকআপ ম্যান একে নেবো, ওকে নেবো, তাকে নেবো, এরা বলেন। তো এটা ডিপেন্ড করে হচ্ছে কে কীভাবে টার্মটাকে ইউজ করবে। এটাতে আমার মনে হয় না যে সম্মান যাচ্ছে। হ্যাঁ, মানে গোলাপকে যে নামেই ডাকা হোক, গোলাপ 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 গোলাপই থাকবে। কারণ আমি সোমনাথ কুণ্ডু, আমি মেকআপ আর্টিস্ট, আমি
মেকআপ আর্টিস্টই থাকবো বা মেকআপ ম্যান থাকবো, আমার হাত দিয়ে তুলির কাজটাই বেরোবে, এটাই আমি মনে করি। তাতে কিছু ডিফার করে না। বাট আজকে যেহেতু আমরা দিন দিন আরও নিজেদেরকে ইমপ্রুভ করতে চাইছি, আজকে আমাদের আর্টিস্টিক সত্তায় মানে এটা বেড়ে এসছে, কারণ এটাও আমরা প্রুভ করতে পেরেছি। কারণ আগে তো মেকআপ আর্টিস্টদের নিয়ে কোনো প্রোগ্রামও হতো না, কোনো রিপোর্টার তার বাড়িতেও যেত না ইন্টারভিউ নিতে। আজকের ডেটে আমি কেন অনেকের বাড়িতেই যায় যারা এই লেভেলের কাজ করে, তো সেইটা সে প্রুভ করেছে। তো সেই ক্ষেত্রে এখন তাদেরকে সেই রেসপেক্টটা দেওয়ার জন্য এখন ক্যামেরাম্যান থেকে ডিওপি এসে গেছে বা ডিরেক্টর অফ ফটোগ্রাফি বলা হচ্ছে, মেকআপ আর্টিস্ট, মেকআপ ম্যানকে মেকআপ আর্টিস্ট বলা হচ্ছে। তো আমি মনে করি যিনি ভালো ফটোগ্রাফি পারেন, যিনি একজন বড় ডিওপি, তিনি বা চেষ্টা করছেন, সে ডিওপি থাকবে। সে সেইভাবে মেকআপ ম্যান বললেও আমি যে মেকআপটা করব, মেকআপ আর্টিস্ট বললেও হয়তো আমি ওই ক্যারেক্টারের জন্য টাইটেল কার্ডে কোন লেখাটা পছন্দ ব্যক্তিগতভাবে সোমনাথ কুণ্ডু? তবে আর্টিস্ট লেখাতে আমি বেশি প্রেফার করি, বিকজ অফ আমরা যে কাজটা করি, দিস ইজ আ আর্ট ফর্ম। তো একজন শিল্পীকে শিল্পীর সম্মান দেওয়াটাতে আমি সবসময় প্রেফার করি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আর্টিস্ট কথাটা, এবং ডিওপিদের ক্ষেত্রে বা আদার্সদের ক্ষেত্রেও। এবং আমি রিসেন্ট আমাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল আমাদের ফেডারেশনের তরফ থেকে, সেখানে আমি ওখানে আর্জি করেছি যে মেকআপ ম্যান কথাটাকে না বলে আর্টিস্ট বলা হোক, এবং হেয়ার আর্টিস্ট বলা হোক যারা হেয়ারের কাজ করেন। বিকজ মানে কেশ শিল্পটা হচ্ছে এমন একটা শিল্প, সেটার জন্য মানে একটা গেট আপের কিন্তু 60% ডিপেন্ড করে একটা ফিল্মের বা একটা যে কোনো চেহারার, একটা মানুষের বল্ড লুক, একটা মানুষের বিভিন্ন কুকাট বলো বা যে কোনো কিছু, ওই হেয়ারের স্টাইলের ওপর একটা মানুষের ফেসের অনেক কিছু ডিপেন্ড করে। আজকে এখানে যারা আছে তাদেরকে আমি জাস্ট একটু হেয়ারস্টাইলটা ঘুরিয়ে দেবো, দেখতে একদম অন্যরকম আর একটা সুন্দর মেয়ে বা একটা ছেলে হয়ে যেতে পারে। তো এই জন্যে এইটাই তো আর্টিস্টিক সত্তা, যে কিভাবে আমি যদি পোর্ট্রেট করব সেইভাবেই কিন্তু চেহারাটা আসবে। তো সেই জন্য আমার মনে হয় শিল্পী হিসাবেই তাদেরকে পরিচয়, এবং হেয়ার আর্টিস্টও বলাতে আমি মানে যুক্তি মানে মনে করি। এবং যারা পোশাক বানান তাদেরকেও কিন্তু মানে পোশাক শিল্পী হিসাবেই আমি মনে করি যে তাদেরকে সেই সম্মানটা দেওয়া উচিত। নমস্কার দাদা, আমি সন্দীপ। দাদা, আমরা দেখেছি, আমরা তো এই আপনি একটু আগেই বলছিলেন, একটা কথা শুনলাম যে সম্মান আমাদের মেকআপ ম্যান, মেকআপ আর্টিস্ট বা আমাদের কাজটা তো সৃজনশীল, আমরা রূপদান করি বা যাই করি, একটা চেহারাকে অন্য রূপে আনার চেষ্টা করি। কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি বলুন বা আমাদের এখানে, আমাদের কি সেই জায়গাটা কি এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পেরেছি বা নিতে পেরেছি? হ্যাঁ, আপনি যে আপনাকে যে জাতীয় স্তরে যে পুরস্কার দিয়ে, এটা তো আমাদের একটা উৎফুল্লর একটা গর্বের বিষয়। কিন্তু আমরা কি এখনও সেই সমগ্র এটাকে এই যে শিল্পটাকে সেই জায়গায় কি এখনও পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, বা আমাদের কি সেই সম্মানটা আমরা কি এখনও পর্যন্ত পেয়েছি? হ্যাঁ সন্দীপ, ব্যাপারটা হচ্ছে দেখো, কেউ না তোমাকে জোর করে সম্মান দেবে না, বা মানে জোর করে বলবে না নাও ভাই একটা মোয়া আছে তোমাকে হাতে দিলাম। তোমাকে নিজেকে অর্জন করে নিতে হবে। তো আমাকেও সেই কাজটা করতে হবে, সেই লেভেলে যেতে হবে। হ্যাঁ, আমাদের এখানে হয়তো সেই সুযোগটা কম, সুযোগের মধ্যে থেকে নিজেকে বার করে আনাটাই হচ্ছে তোমার ক্রেডিট। তো আমাদেরকেও কিন্তু নিজের কাজটা সেইভাবে করতে হবে, সেই লেভেলে যেতে হবে, তবেই কিন্তু একটা সম্মান তোমার হাতে আসবে, বা কেউ তোমাকে বলবে যে হ্যাঁ তুমি এটা পেরেছো, বা তোমাকে সেই মানে রেসপেক্টটা দেবে। তো আমি মনে করি সম্মান কেউ জোর করে মানে করবে না, তোমাকে অর্পণ করবে না, তোমাকে নিজেকে কেড়ে নিতে হবে। তো সেই কাজটা, তাই জন্য আমাদেরকে কি করা উচিত, আমার মেকআপের ক্ষেত্রে আমি বলছি, আমি যেহেতু মেকআপ আর্টিস্ট একজন তোমার মতোই, তুমি একটু পড়াশোনা স্টাডি করো, এক গতানুগতিক মেকআপের বাইরে গিয়ে কি তুমি নতুন কিছু আবিষ্কার করো। কারণ অনেক মেকআপ আর্টিস্টের কাজ দেখো, যদি তোমাকে কেউ এরকম সামনে দাঁড়িয়ে, এখন তো বিভিন্ন রকম ব্যাপার আছে, গিল্ডের কার্ড আছে, বা অনেক জায়গায় তোমাকে ইন করতে দেবে না ঠিক জায়গায়। তার জন্য তোমার কাছে ইউটিউব আছে ভাই, বড় বড় মেকআপ আর্টিস্টরা তারা মেকআপ দেখায়, তুমি সেই মেকআপগুলোকে দেখো, সেখান থেকে সেটাকে অনুসরণ করো যে হাউ টু হি ইজ ডুইং দ্য মেকআপ, কী অ্যাপ্লাই করছে, কী মেটেরিয়াল অ্যাপ্লাই করছে, সেটা করার চেষ্টা করো। কষ্ট করে কিনতে হবে এবং ভালো মেটেরিয়ালে কাজ করার চেষ্টা করো, তোমার কাজের দেখবে মান আরও বেড়ে যাবে। তো নিজের কাজের মান যখন তুমি বাড়াতে পারবে, অটোমেটিক রেসপেক্ট তোমার সাথে সাথে ঘুরবে, এটা আমি মনে করি। বাহ, আমি জানি না এটা ভুল কি ঠিক, এটা আমার দর্শনটা আমি তোমাকে বললাম।
আর আমরা আমরা যেমন দেখেছি দেবী হালদার বা শক্তি সেন, যাদেরকে আমরা আইডিয়াল আদর্শ মনে করি, তো আপনি যে যখন এসেছিলেন আপনি কাদেরকে মানে এখনও বা কাদেরকে মানে এরকম দেখেছেন দেখো আমি কাদের প্রতি? হ্যাঁ, আমি যে দুজনের নাম বললে এবং অনন্তবাবুকে আমি মানে সামনে দেখিনি। তিনি বোধহয় আমি যখন এসেছি তখন হয়তো বেঁচে থাকলেও কাজ করতেন না। আমি 94 থেকে স্ট্রাগল করছি, 96-এ গিয়ে কাট পেয়েছি। তো আমার যেহেতু 3 জেনারেশন ইন্ডাস্ট্রিতে, আমার দাদু ছিলেন, আমার বাবা, তারা কস্টিউম ডিপার্টমেন্টে ছিলেন, আমি মেকআপে এসেছি। তো আমি 94 থেকে কিন্তু স্ট্রাগল করছি। তখন যেহেতু আমার বাবা ড্রেসার ছিলেন, তো আমাকে বলা হতো যে ড্রেসারের ছেলে মেকআপ আর্টিস্ট হবে কেন? তো আমার বাবা বলেছিল যে না, আমি ওকে মেকআপেই দেবো, বিকজ অফ ও ছবিটা ভালো আঁকতে পারে, ও স্কাল্পচার করতে পারে, তো আমি চাই ও মেকআপে থাকলে মনে নাম করবে। এটা আমার বাবা বুঝেছিলেন। আমাকেও উনি বলেছিলেন ফেস ক্যানভাস, তুমি ছবিটা তো ইয়েতে আঁকো, ক্যানভাসে আঁকো, মানুষের মুখটা তোমার ক্যানভাস, তাতে তুমি মেকআপটা মানে করতে পারবে, ওটাই তোমার ছবি আঁকা। তো উনি আমাকে ইন্সপায়ার্ড করেছিলেন, ঠিক আছে। আমি একটু ইমোশনাল বিকজ অফ আজকের ডেটে তিনি নেই, থাকলে হয়তো আমার এই সাকসেসটা তিনি দেখতে পারতেন, পায়নি, যাই হোক। তো এই যে ব্যাপারটা, তো এই দেবী হালদার বাবাও চেয়েছিলেন যে দেবী হালদারের কাছে দিতে। সবাই চায় যে একজন বড় কোনো নাম করা লোকের কাছে তার ছেলেকে ফেলি, টিচার হয়তো ভালো শেখাবে বা ইয়ে করবে, কিন্তু আমার দুর্ভাগ্যবশত, আমার ভাগ্যবশত দেবীবাবুর সাথে কাজ হয়নি। কিন্তু উনি যখন মেকআপ করতেন, উনি দরজা বন্ধ করে করতেন, হয়তো তুমি জানো কি না আমি জানি না। তো আমি কি করেছিলাম, চুরি করেছিলাম ভাই এক কথায়। সেটা হচ্ছে উনি মেকআপ করছিলেন, আমি জানলা দিয়ে ওনার মেকআপ দেখতাম, উনি অপূর্ব ক্রেপের কাজ করতেন, ঠিক আছে। তখন ওখানে NT1-এ 10 নম্বর মেকআপ রুমের বাইরের জানলাটা, মানে ওটা হচ্ছে এইদিকে পুকুর পাড়টা সিধা গেলে ডান দিকে 10 নম্বর মেকআপ রুম, ঋতব্রতদার যদি যাও, মানে গোলঘরটার পাশ দিয়ে গেলে ওটা 10 নম্বর মেকআপ রুম। তো ওই জানলাটা একটু খোলা ছিল, দেবী স্যার মেকআপ করছিলেন এবং ক্রেপের কাজ করছিলেন। তো আমি কিন্তু তার আগে আমরাও করতাম, কিন্তু আমি সেদিন উনি কীভাবে কাটছিলেন এবং ওই যে মুখটাকে আপ ডাউন করাটা, যার ফলে প্রতিটা মনে হবে যে একটা একটা করে স্ট্রেন বেরিয়ে আসছে হেয়ারে, তো ওই যে ব্যাপারটা আনা, দ্যাট ইজ দ্য মেন নিয়ে, ওটা আমি কিন্তু ওখান থেকে চুরি করেছিলাম ভাই দেখে। এবং যখন উনি দেখলেন, হ্যাঁ, ওনার এক অ্যাসিস্ট্যান্ট গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। আমি কাউকে ছোট করতে চাই না, নিজেকে বড় করার জন্য। তিনি, তার নামটা আমি বলছি না, তিনি গিয়ে বন্ধ করে দিলেন। দেবী স্যার বুঝতে পারলেন যে কেউ একজন দেখছে, উনি আমাকে ডেকে বললেন এখানে দাঁড়িয়ে দেখো। তো বাহ, উনি ডেকে নিলেন? ইয়েস স্যার, উনি ডেকে বললেন আমাকে, উনি কুন্ডু কুন্ডু বলে ডাকতেন, কুন্ডু তুমি এখানে দাঁড়িয়ে দেখো, এবং যখন মনে হবে তুমি আসবে। তাকে বললে ইডিয়েট, দরজাটা বন্ধ করলে কেন, জানলাটা? তো এইভাবে তাকে গালাগাল দিলেন উনি, মানে বললেন, ওটাকে গালাগাল বলতে চাই না, মানে ওইভাবে বললেন এবং আমাকে সুযোগ করে দিলেন। তো এই পাওনাটাও পাওনা। এবং ওখান থেকে তুমি এরকম, আমি বলবো যে এরকমভাবে যারা বড় বড় মেকআপ আর্টিস্টকে, যাদেরকে তোমার মনে হয় তাদের কাজ তুমি দেখো, দেবে, ওখান থেকে অনেক কিছু শেখার আছে। আমার প্রশ্ন আপনার কাছে, প্রস্থেটিক মেকআপের ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ভিন্নতাটা ঠিক কিভাবে আমরা যাচাই করব? প্রস্থেটিক্সের মেন হচ্ছে, দেখো, মেয়েদের অ্যানাটমি এবং ছেলেদের অ্যানাটমি তো ফিজিক্যালি তো আলাদাই, এটা তো একদম ভেরি ইজি, এটা তো আলাদা কিছু নয়। তো আমি কি বানাতে চাইছি, এমনও হতে পারে, মানে প্রস্থেটিক্স ক্যান ডু এনিথিং এলস, মানে কাউকে মানুষ থেকে পশু অবধি বানিয়ে দেওয়া যাবে কিন্তু, হ্যাঁ। তো সেক্ষেত্রে অ্যানাটমিটা আমাদের সবার আগে জানা দরকার। ধরো আমি তুমি করেই বলছি, অনেক ছোট, অবশ্যই ও আমাদের ছাত্র। ধরো তুমি, তোমাকেই আমি কোনো বয়স্ক বানাবো, তো সেক্ষেত্রে মোটামুটি তোমার কোন কোন জায়গাগুলো ব্রেক হতে পারে, ভাঙতে পারে। কারণ আমি তোমাকে এখন সামনে থেকে দেখছি, তোমার এই পোর্শনটা, এটাকে বলে অ্যাপেল জোন, ঠিক আছে। এটাকে ব্লাশানে আমরা বলি অ্যাপেল কাটিং করি অনেকে, মানে তোমার যেটা করা আছে হালকা একটা টোনিং দেওয়া আছে, লালচে লালচে লালচে, এটাকে অ্যাপেল চিক্স বলা হয়। এটা তো গাল আমাদের। তো তুই যে তুমি যে হাসছো, এই জায়গাটা যে ফুলছে, যখন তোমার এটা বয়স হবে না, ঠিক এই জায়গাটাই ফোলা থাকবে আর এখান থেকে ঢুকে যাবে, আর এখান থেকে একটা, এটা আমি বুঝতে পারছি, মানে আমি তোমাকে দেখে বুঝতে পারছি যে তোমার যে একটা, আমি দেখতে পাচ্ছি তোমাকে বয়স্ক করলে কিরাম হতে হবে। এবং আমার মনে হয় বেশিরভাগ মেকআপ আর্টিস্টই যারা ভালো কাজ করতে চায়, তারা দেখতে পায় যে আমি কি মেকআপটা করব এবং কি করতে যাচ্ছি। তো এই অ্যানাটমিটা আমাদের সবার আগে জানা দরকার। এটাই অ্যানাটমি, যে নাকটা কোনখান থেকে ভাঁজ আসবে, কপালের কোন ভাঁজটা পড়বে, এবং যখন তোমার বয়স হবে দেবে এই দুটো সাইড বসে যাচ্ছে, এই জায়গাটা উঠে আসছে, তোমার অ্যানাটমিটা আমাকে তাই বলছে, ওর ক্ষেত্রে হবে আলাদা।
ওর এই তলার পোর্শনটা ভারী হয়ে যাবে। তো এইটা, আর এছাড়া এটা হচ্ছে রিয়েলিটিতে বললাম, রিয়েলিস্টিক করতে গেলে। এবার যদি তোমাকে ডিরেক্টর আমাকে দিয়ে বলে একে তুমি সুচিত্রা সেন বানাও, তখন আমি সুচিত্রা সেনকে যেভাবে দেখে অভ্যস্ত সেইভাবে ওই ছবিটাকে মানে তোমার ওপর পুট করে দেবো, কতটা কীভাবে প্রস্থেটিক্স আসছে, মুখটা ওভ্যাল হচ্ছে কি না, নাক চোখটা ওইভাবে আঁকা হচ্ছে কি না। দিস ইজ ছেলে দেখে তো সেম, কী করতে চাই তার ওপর পুরোটা ডিপেন্ড করে। এবং একটা জিনিস আছে প্রস্থেটিক্সের, সেটা হচ্ছে আগে লাইফ কাস্ট করতে হয়। লাইফ কাস্ট জানা আছে কী জিনিস? লাইফ কাস্ট কিছুই না, তুমি জীবন্ত বসে থাকবে, শুধু নেজাল হোল দুটো খোলা থাকবে এবং পুরো জিনিসটা একটা কেমিক্যাল মাখিয়ে তোমার পুরো মুখের একটা ছাপ তোলা হবে, যেটাকে আমরা ঠাকুরের যে আমরা কুমোররা কী করে, মাটির ডালা দিল, চাপ দিল, একটা মুখ উঠে এলো, ঠিক ওই যে চাপ দেওয়ার আগের যে পোর্শনটা, ওই ডাইসটা হচ্ছে ওইটা তৈরি হয়, ওইটা দিয়ে তারপর বিভিন্ন কারুকার্য হয়। তো এইটা হচ্ছে মেন, ওই লাইফ কাস্ট করতে হয়, ওইটাই হচ্ছে সবচেয়ে কঠিন, এবং ওটাই যে করতে পারবে সে প্রস্থেটিক্সের ধরে নাও 80% এগিয়ে যাবে। খুব সুন্দরভাবে বললে। আমি ভাবছি যে বিখ্যাত চলচ্চিত্রকাররা বলেন যে ডিরেক্টর হচ্ছেন তার ছবির প্রথম দর্শক, অর্থাৎ ছবি মানুষ দেখার আগে তারা তাদের মাথায়, তাদের মানুষ চোখে গোটা ছবিটা তারা দেখে নেয়। একজন সার্থক মেকআপ আর্টিস্ট রূপদান করার আগে শেষ পর্যন্ত কি হবে, সেই মুখ অবয়ব কীরকম রূপ ধারণ করবে, সেটা তার কাছে স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ একজন চলচ্চিত্রকার যেমন মানুষ চোখে ছবিটা দেখে, ঠিক সেরকমই মুখটা মানুষ চোখে কী হতে চলেছে সেটা একজন সার্থক মেকআপ আর্টিস্ট দেখে নেয়। মানে এই বিষয়ে তাহলে কোনো সন্দেহ নেই। এটা আমি মনে করি, কারণ আমি দেখতে পাই যখন, এই কারণে আমার স্ক্রিপ্টটা পড়া, যে স্ক্রিপ্টে মানে ডিরেক্টর কি ভাবছে, মানে আমি তখনই সেই ডিরেক্টরের সাথে বসবো বা কাজ করব। সে আমাকে স্ক্রিপ্টটা দিল, আমি পড়লাম, আমি আমার জিনিসটা ভাবলাম, হালকা একটা ছবি আঁকলাম, মানে জাস্ট সামান্য বাচ্চাদের ইয়েতেই, ড্রয়িং পেজেতেই একে তাকে প্রেজেন্ট করি যে স্যার আমি এটা ভাবছি, তার সাথে মিলে গেলে ওকে, এবং সে যদি তার মধ্যে আরও কিছু গুড আইডিয়া দেয় তো ওকে, সেইভাবেই হয়। এবং আমি তো অন্তত দেখতে পাই ছবিটা, এবং আশ্চর্য হই গিয়ে তখন, যদি গিয়ে যখন শুটিং হচ্ছে তখন যদি সেই লেভেলের শর্ট টেকিংটা বা না হয়, তখন বুঝতে পারি যে ছবিটা কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে। বাহ, আমার এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী থাকেন, বিশেষত আমি কিছু অভিনেতার কথা তো জানি, যারা অতিরিক্ত মেকআপ করতে তো চানই না বা মেকআপই করতে চান না। যেমন আমার তো সুযোগ হয়েছিল স্বয়ং সৌমিত্র বাবুর সঙ্গে তার একেবারে শেষ দিকের এবং তার শেষ ছবি, সেই ছবিতে আমি অভিনয়ও করেছিলাম তার সঙ্গে। সেখানে দেখতাম তিনি মেকআপ নিতেই চাইতেন না প্রায়। সেক্ষেত্রে কৃত্রিমভাবে বা প্রস্থেটিক মেকআপের ক্ষেত্রে একজন অভিনেতাকে, তাকে তো সেটাকে বহন করে নিয়ে যেতে হবে, তার কতটা সহযোগিতা দরকার হয়? সহযোগিতা মারাত্মক দরকার, মানে যার মুখে পুরো ব্যাপারটা আঁকা হবে, একটা পুরো অন্য মানুষ বানানো হবে। যেমন আমি খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি ভিঞ্চিকেও দেখে থাকে এদের মধ্যে, ভিঞ্চিতে দেখেছে রুদ্রনীল পালিয়ে যাচ্ছে, তার যে বুড়ো কালটা, এবং সেক্ষেত্রে ওই ক্ষেত্রে ভিঞ্চির মেকআপটাকে কিন্তু আমরা একটু অ্যামেচারিস প্যাটার্নেরও করেছিলাম, বিকজ অফ, কারণ ওই সময়ের মধ্যে একদিনের মধ্যে একটা মানুষ প্রস্থেটিক কিছুটা বানাতে পারে না। এবং সৈনিকে যে আমরা দেখছি বুড়ি হয়ে গেছে, সেটা ওকে ভিঞ্চি যে মেকআপটা করতো ওই জিনিসটা ইউজ করেছে দেখানো হয়েছিল, মানে হুটপাট করে করে ওরা পালিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেকের কাছে মনে হয়েছে যে কেন এতটা রিয়েল করেনি, কেন, এটা হচ্ছে তার কারণ ছিল। ঠিক আছে, তো এটা কারোর ভালো লেগেছে, কারোর লাগে, এটা ডিরেক্টোরিয়াল, মানে এটা ডিরেক্টর এবং আমার সাথে আলোচনা করেই আমরা করেছিলাম। যে ওই যে একটা গান আসছে, তোমার মনের ইয়েতে যায় গোপনে যায় করে, যে তারপর ওই যে গানটার মধ্যে দিয়ে যে মেকআপটা হয়ে আসছে, তো ওটাও প্র্যাকটিসটা দেখানো হয়েছিল, কিন্তু যখন পালিয়ে যাচ্ছে ওই মুখোশটাই ও পরে বেরিয়ে যায়। তো এইরকমভাবে করা হয়। অনেকে বলেন ওই ছবিটার পরিচালক সৃজিত মুখার্জি, অনেকে বলেন সৃজিত মুখার্জি আপনাকে দেখে, আপনার কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হয়ে, আমি রাজনৈতিকভাবে বলছি না কিন্তু, মানে অনুপ্রাণিত হয়ে ভিঞ্চিদা করেছে। হ্যাঁ, সৃজিতদা এটা সব ইন্টারভিউতেই বলেছে যে স্ট্রাগলটা, ভিঞ্চির স্ট্রাগলটা হচ্ছে সোমনাথ কুণ্ডুর স্ট্রাগল, এবং সেখানে ভিঞ্চিকে যেভাবে দেখানো হয়েছে
আরও অনেকটাই স্ট্রাগল আছে, কিন্তু যতটা মানে প্রডিউসারকে তো আফটার অল পয়সাটা ব্যাক করে দিতে হবে, তাহলে তো আমার মানে বায়োপিক হয়ে যাবে। তো সেটাকে দুরকমভাবে মিশিয়ে ওর মতো করে, কারণ মেন গল্পটা মানে রুদ্র লেখে, রুদ্রনীল ঘোষ, এবং সেটা সৃজিতকে দেয়, সৃজিত তারপরে সৃজিতদা ওটাকে পুরোটাকেই মানে চিত্রনাট্য করে করে। তো সেক্ষেত্রে স্ট্রাগলটা হচ্ছে সোমনাথ কুণ্ডুরি স্ট্রাগল, যেভাবে ভিঞ্চি মানে করেছিল, আমি যেভাবে প্রস্থেটিকটাকে এনেছিলাম, যেভাবে চেষ্টা করে করে, ঠিক সেইভাবেই মানে ভিঞ্চিও তাই সেইভাবেই করেছিল। এবং রুদ্রনীলও তো চেয়েছিল যে বিষয়টা অভিনয়ের সঙ্গে প্রস্থেটিক মেকআপটাকে বহন করতে। একদম ওই সহযোগিতা না থাকলে, মানে এই যে লাইভ কাস্ট করা থেকে আপ টু পুরোটা এন্ড অবধি এবং মেকআপ তোলা অবধি, মানে মেকআপ তুলতে গেলেও অবধি টুকটাক ব্যথা লাগে, মানে কোনো একটা চুল ছিঁড়ে গেল মাথার, বা একটু গামটা টেনে ধরেছে, যে মানে অ্যাডহেসিভগুলো ইউজ হয়, তো এই পুরোটার সময়, এবং যদি আর্টিস্ট সবসময় মুখ নাড়ায় বা প্রচুর কথা বলে, তখন না এই মেকআপগুলো করা খুবই মানে কষ্টসাধ্য, এবং সেক্ষেত্রে আমি খুবই ফেরোসাস সেই সময়। তো হয় ঝামেলাও হয়, অনেক সময় ঝগড়াঝাটি হয়, খুব আমি নাম বলতে চাই না, নাম আমি আশা করি কেউ জানতেও চাইবে না। একজন খুব বড় অভিনেত্রীর সাথেও, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অভিনেত্রীর সাথেও আমার একটু ঝগড়া হচ্ছিল, এবং সেটা কাজও ভালো কাজ করার জন্যই, নো ডাউট। তো তিনিও প্রস্থেটিক করার সময় প্রচণ্ড ফোনে কথা বলেন এবং কথা বলছিলেন এবং মুখ নাড়াচ্ছিলেন। তো এই ক্ষেত্রে না সহযোগিতা না থাকলে ভালো কাজ সম্ভব না। আমি এখানে একটা প্রশ্ন করবো, কারণ নাম জিজ্ঞেস করব না। অভিনেতা অভিনেত্রী যার মুখকে ক্যানভাস ভেবে শিল্পী হিসেবে তুলির আঁচড়, অর্থাৎ এক্ষেত্রে তোমার নিজের আঙুল কাজ করছে, সেক্ষেত্রে কি কি করলে গোটা কাজটা খুব বিঘ্নিত হয়, বিরক্তিকর লাগে? প্রচণ্ডভাবে কথা বললে, এবং যদি প্রচুর পরিমাণে মানে ওই দিকে তাকাচ্ছে এদিকে তাকাচ্ছে, মানে অ্যাকচুয়ালি কী হয়, যখন এই মেকআপটা হয় বা যে কোনো কাজেতেই, যে ধরো লিখছে বা যে এখন ধরো আমার যে ফটোগ্রাফি, আমরা যে এখন কথোপকথন চলছে তার যে ফটোগ্রাফি করছে, সেক্ষেত্রে যদি কেউ যদি বারবার মানে তাকে যদি ডিস্টার্ব করে মাথা নাড়িয়ে, বা কেউ যদি খোঁচা দেয়, তো সেটা তো একটা তার ক্ষেত্রে ডিস্টার্ব। তেমনি আমাদের ক্ষেত্রেও যখন হয় কি হয়, প্রতিটা মেটেরিয়াল এতটাই ডেঞ্জার যে একটু চোখে যদি লেগে যায়, মানে যেটা চোখে লাগার নয়, সেই মেটেরিয়ালটা যদি চোখে লাগে, চোখটা রীতিমতো 5-6 ঘন্টা অফ হয়ে যেতে পারে, মানে দেখাটা হেজি হয়ে যাবে এরকম। তো সেই জন্য কি হয়, যখন আমরা ধরো চোখের এইসব জায়গাগুলো মেকআপ করছি, বা বিভিন্ন মুখের এইসব মাউথ মানে এইসব জায়গাগুলো মেকআপ করছি, তো সেই ক্ষেত্রে কি হয়, যদি কোনো মেটেরিয়ালটা ইন হয়ে যায়, সেটা তার পক্ষে খারাপ। তো সেইগুলো যাতে যত কম নড়াচড়া হবে এবং একটু কনসেন্ট্রেট করতে দেবে, বা কম কথা বলবে বা ফোন দেখবে না, কারণ একটু তো তাকেও মিরারের সাথে ইন্টিগ্রেট করতে হয়। আমি চলে যাচ্ছি একেবারে 3 পুরুষের, অর্থাৎ সোমনাথ কুণ্ডুকে নিয়ে 3 পুরুষের এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক। একটা সময় কস্টিউম ডিজাইনার শব্দটা ব্যবহার হতো না, তখন সবাইকেই ড্রেসার বলা হতো, অথচ কস্টিউম ডিজাইনার ছিলেন তারা। সোমনাথ কুণ্ডুর ঠাকুরদা, দিলীপ কুমার থেকে শুরু করে মরুতীর্থ হিংলাজ থেকে শুরু করে একের পর এক ছবিতে কাজ করেছেন। আবার পরবর্তীকালে ঠাকুরদার পর বাবা, অর্থাৎ 2 পুরুষের পুঁজি নিয়ে স্ট্রাগল করতে শুরু হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিশ্চয়ই আমাদের সতীর্থরা জিজ্ঞেস করবে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, অনেকটা তো পরিবর্তন, কিন্তু সম্মানের দিক থেকে, কাজের দিক থেকে, অথবা কাজের পরিবেশের দিক থেকে সেই সময়টা না এই সময়টা, কোন সময়টা মনে হচ্ছে ভালো অথবা খারাপ? প্রথম কথা হচ্ছে, একটা সময় ফ্যামিলি বড় ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির। কেন বললাম এই কথাটা, কারণ যখন আমি এসছি ইন্ডাস্ট্রিতে, তখন আমাদের গিল্ডেরই, তো আমরা তো একটা গিল্ডের অন্তর্ভুক্ত, মেকআপ হচ্ছে একটা ইউনিয়ন গিল্ড, সেই গিল্ডেতে আমরা 3টে ডিপার্টমেন্ট একসাথে ছিলাম, মেকআপ, হেয়ার অ্যান্ড কস্টিউম নিয়ে একটা গিল্ড। পরবর্তীকালে তখন মেম্বারও এত বেশি ছিল না, ঠিক, হ্যাঁ, হয়তো 70 জন, 50 জন, 40 জন এরম ছিল, মানে 3টে ডিপার্টমেন্ট মিলে টোটাল যোগফলটা তাই। এখন দেখা যাচ্ছে 300 জন, 400 জন, 250 জন। তো পরিবার বেড়ে গেছে, তাদেরকেও সবাইকে সব ডিপার্টমেন্ট, এই 3টে ডিপার্টমেন্টের সমস্যাকে নিয়ে মানে তাদেরকে আর কি
সবাইকে ঠিকমতো মেনটেন করাটা হয়তো সেক্রেটারি প্রেসিডেন্টের পক্ষে অসুবিধা হচ্ছে, তাই জন্য আমরা দেখলাম যে গিল্ড ভাগাভাগি হয়ে গেল। তো সেই ঘটনাটা যেমনি হয় তেমনি মেকআপের ক্ষেত্রেও এবং আদার্স মানে আপনার কোশ্চেন অনুসারে মানে পুরো ডিপার্টমেন্ট ওয়াইজ আর কি, মানে বাংলা ইন্ডাস্ট্রিটারও না এরমভাবে আর কি ছোট একটা মানে পরিবারের মতো হয়ে গেছে, ছোট ছোট এক একটা করে ফ্যামিলিতে পরিণত হয়ে গেছে, মানে প্রতিটা ডিপার্টমেন্টের এবং প্রতিটা মানুষের মধ্যে। কারণ আমি এই কথাটা এই কারণেই বললাম, যখন আমি এসছিলাম সেই সময় প্রতিটা মানুষ মানে এক জায়গায় বসে, মানে আমি দেখেছি যে 10 নম্বর মেকআপ রুমটা যেটা বললাম, কারণ এই মেকআপ রুমটা আমার কাছে সবসময় আসে, কারণ ওখান থেকে আমার জীবনটা শুরু হয়েছিল। এমনিও বিখ্যাত বিভিন্ন কারণে। এবং 10 নম্বর, কারণ ওইখানে না আমি দেখেছি সৌমিত্রবাবু, ওখানে দেখেছি রবি ঘোষ, ওখানে দেখেছি বসন্তবাবু, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, এনারা মানে সব ভেটারেন আর্টিস্টরা সবাই হয়তো বিভিন্ন ছবি করছে, হ্যাঁ, কিন্তু প্রত্যেক ওই একটা ঘরেই বসে মেকআপ করতে, এবং বিভিন্ন মেকআপ আর্টিস্ট আসছে, 5টা ছবির 5 জন মেকআপ আর্টিস্ট এসে তাদেরকে মেকআপ করে যে যার মতো চলে যাচ্ছে, তারা গল্প করছে। আজকের ডেটে আমি দেখেছি যে শিল্পীরা সাধারণত একসাথে বসে তারা করতে চায় না, হয়তো তার জন্য অন্য কারণও হতে পারে, হয়তো প্রচুর পড়াশোনা করবে বা স্ক্রিপ্টে তারা কনসেন্ট্রেট করবে, সেটাও হতে পারে। তো এই জন্য মানে তখন আন্তরিকতাটার দিকটা অনেক বেশি ছিল, কারণ যেহেতু 5 জন 5 জায়গায় বসে, ঠিক তেমনি মেকআপ আর্টিস্টরাও 5 জনের মধ্যে দেখা করছে। এখন মেকআপ আর্টিস্টরা সন্দীপ বলতে পারবে, যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, এক একটা ঘরে এক একজনকে মেকআপ করে দিয়ে এই ঘরে মেকআপ হলো তো ওই ঘরে মেকআপ হলো, আরেক ঘরে মেকআপ হলো, এইভাবে মেকআপ করতে হয়। ফলে মেটেরিয়াল হারানোরও চান্স বেশি থাকে এবং মানে পরিশ্রমটা অনেক বেড়ে গেছে। কিন্তু সেক্ষেত্রে আপনি বলবেন যে এখন তো লোক সংখ্যা বেড়েছে, অ্যাসিস্ট্যান্টও বেড়েছে, মানে এখন পরিবারের মতো ভাগ হয়ে গেছে। যখন ফ্ল্যাট সিস্টেম এসে গেছে, নিজের বাড়িগুলোকে সবাই ভেঙে দিয়ে এখন ফ্ল্যাট করে বিভিন্ন পরিবার, তেমনি এখন ইন্ডাস্ট্রিটাও আমার চোখে বিভিন্ন ছোট ছোট ফ্ল্যাটের মতো হয়ে গেছে আর কি। এটা হচ্ছে আমার মানে খুব অল্প কথাতে বোঝানো আর কি। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. নমস্কার। আপনি যেটা বললেন যে স্ট্রাগেলই একদম মেন কথাবার্তা, সেটা থেকে শুরু মানুষের জীবন। তারপরেও আপনি যেই সময় মেকআপ সিদ্ধান্ত নিয়েছেন যে আমি মেকআপ আর্টিস্ট হব, বা আপনি নিজেকে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি নিজেকে মেকআপ আর্টিস্ট হিসাবে দেখতে চাই, সেই ক্ষেত্রে তো তাহলে আপনাকে আপনি যখন সিদ্ধান্তটা নিয়েছেন সেটা অনেকটা বছর পিছিয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ঠিক স্ট্রাগেলটা কতটুকু ছিল, মানে আপনাকে কি বাধার সম্মুখীন হতে হয়েছিল সেই ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে, দেখো স্ট্রাগলটা এই কারণেই, কারণ আমি বললাম যে কেউ তোমাকে জায়গা করে দেবে না, তোমাকে তোমার জায়গাটা করে নিতে হবে। হ্যাঁ, মানে আমি এটা করতে চাই এবং তার জন্য একাধিক বিভিন্ন বাধা আসবে এবং সেই বাধাটাকে ওভারকাম করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য হবে। তাহলে কি বাধা আসতে পারে? একটা হচ্ছে বিভিন্ন, যদি কেউ যদি কোনো ইউনিয়নের, তারা বলবে না তুমি ইউনিয়নের মেম্বার না, কেন মেকআপ করতে এসছো, তাই জন্য তোমাকে আগে ইউনিয়নের মেম্বারের দিকে নিজেকে ভাবতে হবে যে আমি ইউনিয়ন মেম্বার হব বা এরম একটা কিছু হব, কী করলে, সেগুলো অনেক দূরের বাদ। কিন্তু আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হতে চাই, সেক্ষেত্রে কি মানে সেটা বাজেটেরও একটা বাধা হতে পারে। সেই বাজেটটার জন্য আমাকে সবসময় ভাবতে হবে যে আমি যদি প্রস্থেটিক করতে চাই, প্রডিউসার তো আমাকে করছে না, মানে সাপোর্ট দিচ্ছে না, তাহলে তার সাবস্টিটিউট ভাবতে হচ্ছে আরও। আজকের ডেটে আমরা যে মেকআপটা করছি সেটা হচ্ছে ওটাকে বলে সিলিকন দিয়ে, ঠিক আছে, যে প্রস্থেটিক মেকআপটা হচ্ছে, কিন্তু সিলিকনের বাইরেও আরও ভালো মেটেরিয়াল আছে, সেটাকে বলে জিলোটিন। সেই জিলোটিনের জন্য যে মানে অর্থটা একটু বেশি সব দিক দিয়েই, এবং তার ওয়েদারটাও আমার আরও কুল হতে হবে, কুল ওয়েদার হতে হবে। তো এইগুলো কিন্তু আমাদের বড় বড় বাধা। তো আমি চাই যে এই বাধাগুলোই অতিক্রম করতে এবং অন্তত সাবস্টিটিউট কিছু বার করতে। প্রতি মুহূর্তে ওটা নিয়ে পড়াশোনা চলছে এবং ভাবনা চিন্তা চলছে। আমি যদি ভাবি যে শুধু এই মানে সিলিকন দিয়ে মেকআপ করে ছেড়ে দেবো, তাহলে আমি এক জায়গাতেই আটকে রইলাম। যেটা আমি একটু আগে সন্দীপকে বলছিলাম যে নিজেকে ভাবতে হবে, পড়াশোনাটা আরও একটু আগাতে হবে। এবং এই পড়াশোনা মানে যে সাবজেক্ট নিয়ে পড়ছে তার উপর পড়াশোনা। যিনি ক্যামেরা করছেন তিনি ক্যামেরা নিয়ে ভাববেন, আমি মেকআপ নিয়ে ভাববো, কস্টিউমের তিনি কস্টিউম নিয়ে ভাববেন। তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে পড়াশোনাটাই মানে স্ট্রাগলকে অতিক্রম করার, এবং সেটা এখনও করতে হয়। মানে আজকে টুকটাক নাম হওয়ার পরেও তারপরেও কিন্তু এই স্ট্রাগলটা রয়েছে। মানে এখনও অবধি প্রডিউসারদের বোঝাতে হয় যে না এইটা দিলে এইটা হতে পারে বা এর বেশি
এর নিচে করা যাবে না, নয়তো এই এফেক্টটা আসবে না। তো এই স্ট্রাগলটা এখনও আমরা করছি এবং প্রতিটা মানুষই করে। পুরোনো দিনের দেবী হালদার এবং তারপর আরও অনেকে, অম্পিদাও পর্যন্ত, কারণ অম্পিদাকে আমরা দেখেছি কাজ করতে, আমার বসন্ত উৎসবেই অম্পিদা ছিলেন। তা তাদের একটা অদ্ভুত একটা সাংস্কৃতিক বোধ ছিল, সেখানে গল্প করতে করতে পুরোনো দিনের অনেক গল্প শোনা। দেবী হালদারের কাছে তো কাজ হলো না, কিন্তু দ্রোণাচার্যের মতো একালব্য এবং দ্রোণাচার্য শুধু তফাৎ একটাই, বুড়ো আঙুলটা কেটে নেয়নি তো না। তা এই যে একটা অদ্ভুত সুন্দর সাংস্কৃতিক পরিবেশ, এই পরিবেশটা কি এখনো আছে? এখন আছে, কিন্তু খুব কমে গেছে। মানে একেবারে যে পরিবেশ উড়ে গেছে তা না, বিকজ অফ যেহেতু নিজে অনেক স্ট্রাগল করে এই জায়গাটায় এসেছি, কাজে আমার যারা অ্যাসিস্ট করে বা আমাকে যারা জিজ্ঞাসা করে তাদের ক্ষেত্রে এইটা মানে অনেক সময় যেচে পুচেও জ্ঞান দেওয়ার মতো দিয়ে দিই, যে ভাই এটা করলে এটা উপকার হবে বা এটা করলে এটা করতে পারছি। একটু আগেও ওই ফোনেতে একজন একটা খুব দামি, আমরা একসাথে লন্ডন থেকে কিনেছিলাম, আমার সাথেও অ্যাসিস্ট করে শানু, ও রিসেন্ট চিফ হয়েছে আর কি, শানু সিংহ রায় বলে। তো ও একটা মেকআপ নিয়ে ওর সমস্যা হচ্ছিল, একটা লিপ ক্র্যাক করতে হবে, একটা মেটেরিয়াল আছে লিপ, মানে লিপটা ক্র্যাক হয়ে যাবে, তো ওই মেটেরিয়ালটাও শুকিয়ে গেছে, তো ওটাকে জাগানো যায় আবার। তো ওইটা ওর একটু জানা কম ছিল, ওর মধ্যে অ্যালকোহল দিলে ওটা জেগে যাবে। বাহ, এই টোটকাটা অনেকেই পেয়ে গেল। তো অ্যালকোহল মানে ওটা 90% অ্যালকোহল দিতে হবে, ঠিক আছে, রিয়েল অ্যালকোহল। তো ওই অ্যালকোহলটা দিলে জেগে যাবে। তো এইটা মানে এই জিনিসটা হয়, কিন্তু এখন জানার আগ্রহটা কমে গেছে। তো সেই জন্য যারা জানতে চায় সেটা এইভাবেই আর কি প্রকাশ করা হয়। তো অম্পিদারা ওইরকমভাবে বলতেন, স্যারও মানে দেবীদাও তিনিও অনেক কিছু বলেছেন আমাদের ক্ষেত্রে, যে এইভাবে করো এইভাবে করো। তো এখন আমরা মানে ওই বললাম যে ওয়ে অফ ইয়েটা চেঞ্জ হয়ে গেছে আর কি, প্ল্যাটফর্মটা, যে এইভাবে ফোনের মাধ্যমে ছবি এলো দেখে বলে দিলাম। আমি এবার দ্রুত কিছু প্রশ্ন করব। প্রথমত হচ্ছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনের দিনে চোখের কোণাটা একটু চিকচিক করছিল? হ্যাঁ, করছিল, বিকজ অফ ফার্স্ট টাইম ডাক পেলাম এবং এত বছরে এই প্রথম। হ্যাঁ, মানে একদম নবান্ন থেকে ফোন করেছিল এবং বলল যে আপনাকে আসতে হবে। হঠাৎ ভাবলাম যে এত ভালোবাসা আদর কি করে হলো, তো তারপর বুঝছি যে ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডের একটা প্রভাব পড়ছে। তো ধন্যবাদ অ্যাওয়ার্ডটাকে, মানে এত বছর কাজ করে যাওয়ার পর। হ্যাঁ, এই রকমভাবে মানে একদম সরকারিভাবে সরকারি চিঠি দিয়ে, এবং তাতে সেক্রেটারি মানে মনোজ পান্তের সই দেখলাম এবং আরেকজন, এবং তার সাথে মানে আমাদের মিনিস্ট্রি অফ ব্রডকাস্টের সই দেখলাম, দেখে তো ওরম চিঠি এলো বাড়িতে, এবং নবান্ন থেকে ফোন করে আগে বললো যে আসতে পারবো, আসতেই হবে, ম্যাডাম বলেছেন আসতে। তো সেগুলো দেখে আর কি মানে একটু তো প্রথম দেখলাম, আর ওরমভাবে এত সুন্দরভাবে উদ্বোধনের আগে আমি সাধারণত দেখা হয়নি। খুব ভালো লাগলো যে ঘরোয়া পরিবেশে ওরকম একটা উদ্বোধন। তারপর ছবি তুলেছি না, আমি বলছি উদ্বোধনী ছবি। হ্যাঁ, উদ্বোধনী ছবিটা দেখলাম, মানে ছবিটা দেখলাম, এবং যে ছবিটা দিয়েও মানে হলো সেটা হচ্ছে আমার দাদুই তাতে কাজ করেছেন, গল্প হলেও সত্যি, তাতে তিনি কস্টিউম করেছিলেন। এবং এই ছবি শুধু ওখানে না, আমি 5 টাইমস এর আগেও দেখেছি, এবং ওই ছবিটা আমার কাছে প্রচুর শিক্ষার। এই কারণে শিক্ষার, ওই ছবিতে একটা গান আছে, সুখ বলে ওটোসারি ঘুমায় না আর, এ সময় চলে গেলে আসে না আবার। এটা আমার জীবনের মন্ত্র। অসাধারণ। আমি এবার দ্রুত কিছু মানুষের কথা বলবো। ঋতুপর্ণ ঘোষ, অনেকে বলেন যে সাম্প্রতিককালে যারা চলচ্চিত্রকার তাদের মধ্যে ঋতুপর্ণ ঘোষের নিজেই তিনি মেকআপ করতেন কখনো কখনো। আমি নিজেই দেখেছি বিপাশা বাসু, ঐশ্বর্য রায়ের আমি নিজে দেখেছি চোখে দেখা, এবং বিপাশা বসু। এবং সত্যি কথা বলতে গেলে মেকআপ যখন তিনি করতেন তখন শিল্পী মনে হতো তাকে। চলচ্চিত্রের স্ক্রিপ্টটা যে যত্ন নিয়ে করতেন, মেকআপের সে সাধনা আর সেই যত্নের ছবি আমি দেখেছি ব্যক্তিগতভাবে, তখন অনেক ছোট। তা ঋতুপর্ণ ঘোষের 52 এপিসোড দিয়ে কি কোথাও কাজ শুরু? ঋতুদার নাম বলতেই সত্যিকারের মানে আমিও একটু নস্টালজিক হয়ে পড়ছি, ওই সময়টা এখন আমার ভেসে আসছে চোখে। সেটা হচ্ছে আমার যেহেতু 94 থেকে স্ট্রাগল করছি, বাট 96-এ গিয়ে কার্ডটা পাই, তো তখন থেকেই কাজটা আর কি শুরু হয়। তো ফার্স্ট ডে আমার গুরু যিনি ছিলেন সুব্রত সিনহা, তার 2টো প্রজেক্ট করেছিল একই দিনে। মানে তখনকার দিনে একসাথে 2-3টে করে তারা শ্যুট করতেন,
মেকআপ করে অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিল। তো আমাকে ইন্দোপুরি স্টুডিওতে ডাকা হয়েছিল। ইন্দোপুরি স্টুডিওতে আমি আজকের এত সুন্দর ডেকোরেটেড ইন্দোপুরি নয়, সেই ইন্দোপুরি মানে যারা দেখেছে তারা জানে, ঢুকেই পুরো গাছপালা সব কিছু, লাল লাল ফ্লোর, আর বাদিকে ওই টালির চালের মেকআপ রুম, তার মধ্যে পুরোনো দিনের গদিওয়ালা চেয়ার ওরকম। তো ওইখানে 3 জনের মেকআপ হচ্ছিল, জুন মালিয়া, গার্গী রায়চৌধুরী এবং অভিষেক চ্যাটার্জির। এবং আরেকজনের মেকআপ হচ্ছিল রাজশ্রী বলে। রাজশ্রী হচ্ছে এখন সিরিয়ালে প্রচুর অভিনয় করে, ও তখন ছবিও করতো, সুজিত গোর মনের মানুষ। তো তখন বুঝতে পারছিলাম যে কোনটা কি, মানে দু রকমই মেকআপ দেখছিলাম, একটা প্রপার গ্ল্যাম মেকআপ, আর একদিকে দেখছিলাম যে মানে এখন সেটা ভেরি ইজি আজকের ডেটে, বা অনেক আগে থেকেই বুঝে গেছি। আরেকটা দেখছিলাম নো মেকআপ লুক, মানে মেকআপ হচ্ছে কিন্তু বোঝা যাবে না। তো পরে বুঝলাম যে ওটা ঋতুদা, কারণ আমাকে ঋতুদার সেটাই পাঠানো হলো তখন অ্যাসিস্ট করবার জন্য। এবং প্রথম আমার জীবনের অভিষেক চ্যাটার্জি এবং জুন মালিয়াকে, ওদের একটা সিন হচ্ছিল, ওইখানে প্রথম আমার আয়না চুরুনি এবং পাউডার পাফ দিয়ে তাদেরকে মেকআপটা, আমাদের যে অ্যাসিস্ট্যান্টদের কাজ কন্ট্রোল করা, ওটা দিয়ে আমার জীবন শুরু। এবং ওখানে প্রথম আমি অপর্ণা সেনকে এবং ঋতুপর্ণ ঘোষকে একসাথে ডিরেকশন দিতে দেখেছি। ঋতুদার সঙ্গে কথা হতো তারপর মেকআপ নিয়ে? অ্যাকচুয়ালি প্রথম দিকে অতটাই না, কারণ একদম আমার ওটা মানে ডে 1 ডে 2। পরের দিকে উনি আমাকে একটা ছবির জন্য ডেকেছিলেন, এবং উনি ডেকেছিলেন মানে ওনার যারা ম্যানেজার ছিল শুভ মহরত বলে, তখন আমি চিফ হয়ে গেছি আর কি। আমি 3 বছর মাত্র অ্যাসিস্ট করেছি আমার গুরুকে। আমি 2000 থেকে আর কি নিজে আরম্ভ করে দিই, মানে নিজের ব্যানারে নিজের কাজ করা। তো শুভ মহরত বোধহয় মোস্ট প্রবলি 4-5-এর ছবি। তো তারপর আমাকে ওনার বাড়িতে যেতে বলা হলো, গেছিলাম। তারপর ওনার সাথে ডিরেক্ট কথা হয়নি, তারপর ম্যানেজার বললো যে চলে যা, পরে কথা জানাচ্ছি। কী কারণে ডাকা হয়েছিল এবং কেন চলে যেতে বলা হলো, কোনো ইন্ট্রোডাকশান না নিয়ে বা কিছু না জিজ্ঞাসা করে আমাকে বললো যে চলে যা। তো ওই কাজটা আমার দ্বারা করা হয়নি, বা আমাকে ডাকাও হয়নি পরের দিকে আর। তো এটা আমার কাছে আজ অবধি কোশ্চেন, যে কেন আমাকে ডাকা হলো বা কী কারণে আবার বললো চলে যাওয়া। তো এরপর আর কাজ হয়নি। ওই শুভম ইয়েতে আর কি 52 এপিসোডের ফ্লোরেতেই যে 8-10 দিন কাজ হয়েছিল, তখন আমি কাজ করেছিলাম। আমার এখানে একটা প্রশ্ন আছে যে সরকারিভাবে কলকাতা চলচ্চিত্র উৎসবে এইভাবে আপ্যায়ন করা হলো জাতীয় পুরস্কার পাওয়ার পর, ইন্ডাস্ট্রিতে তো অনেক মানুষকে অনেক অপমান, তিতিক্ষা, অনেক কিছু অন্যায় সহ্যও করতে হয়। অনেকে হয়তো কখনো দুর্ব্যবহার করেছে, অথবা অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অথবা অনেকে অনেক অজানা কারণে কেউ বাদ দিয়ে দিয়েছে। আজকে সোমনাথ কুণ্ডু শাসন করছে। শাসন করছি না মানে, হ্যাঁ মানে কাজ করছি এবং নিজের একটা সম্মান রেখে কাজ করছি, কাজ করতেও চাই। এখন সেরকম কেউ ব্যবহার পাল্টেছে অনেকের? ব্যবহার তো একটা সময়ের পর মানে বদলাতে বাধ্য বা বদলাবেও। এবং সোমনাথ কুণ্ডু এমনই একজন ব্যক্তি যে যেখানে মিস ব্যবহার পাবে বা মানে বিনা কারণে। আজকে আমাকে ডাকালো মেকআপ করতে, সত্যিকারের আমি প্রস্থেটিক্সের একটা বাজেট নিলাম, কিন্তু আমি সেই ডেলিভারিটা দিতে পারলাম না। তার জন্য যদি কেউ আমাকে তিরস্কার করে, আমি মাথা পেতে নেবো, বলবো যে আমি টোটালটাই ফেরত দিয়ে দিচ্ছি, বা এর জন্য যে ক্ষতিটা হয়েছে আমি ওটাকে রিকভার করব। ভগবানের আশীর্বাদে এখনো অবধি হয়নি, আশা করি হবে না। যদি কোনো দিন হয় এইভাবে আমি রিয়্যাক্ট করব। কিন্তু বিনা কারণে এবং বিনা ইয়েতে কেউ যদি অসম্মান করে, আমি সেই ফ্লোরটা ছেড়ে বেরিয়ে যাই। এবং সেটা এখনও কেন, যে কোনো সময় করি। এবং যদি ভিঞ্চি দেখে থাকো, ভিঞ্চিতে যে একটা ছিল, যে একটা গালাগাল দিয়ে একজন বলছে এই তুই কে রে, ভিঞ্চি বেরিয়ে চলে যায়, দ্যাট ইজ সোমনাথ কুণ্ডু। এটা সত্যিকারের ঘটনা এবং আমার জীবনে আমি করেছি। একজন ডিরেক্টর, আমি নাম আবার বলবো না এক্ষেত্রে, তিনি আমাকে নিয়েছিলেন একটা কাজ করতে। তখন আমাদের ওই পাইলট হতো 4-5 দিনের। তো একজন অভিনেত্রী এসেছিলেন নিজে মেকআপ করে প্রচুরভাবে। তো আমি বলেছিলাম স্যার এই মেকআপটা তো অনেক হাই, এই মেকআপটা এখানে চলতেই পারে না এই ক্যারেক্টারটার সাথে। তো উনি বললেন যে হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি করে নেবো। ডিওপি এবং ডিরেক্টর দুজনেই বললেন। তো তারপর ওটা সেটেলড হয়ে গেল ওদের মধ্যে। তো আমি বললাম যদি এটা থাকে তো আমার নামটা এখানে এই কাজেতে আসতে পারে না। সো আই এম নট ওয়ার্কিং ফ্রম টুমরো। আমি আজকের দিনটা করছি, আজকের মধ্যে যেহেতু টালিগঞ্জে শ্যুট হচ্ছে, কাউকে একটা ডেকে নিন। সো আমি বেরিয়ে গেছিলাম ওই কাজটা থেকে এবং আমার নামটাও আসেনি। তো আজকের ডেটেও কেউ যদি সে যেই হোক, যত বড়, সেই অভিনেত্রীরা আর এখন মেকআপ করেছেন কখনো? হ্যাঁ, সে তো এখন আমার সাথে কাজ করবে বলে পাগল। আপনি কি বলছেন?
আমিও কাজ করতে রাজি, সেটা তো হয়ে গেছে, সেটার জবাব তো আমার তাকে দেওয়া হয়ে গেছে। কাজে আমার ওই ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে যে হ্যাঁ 100% আমি ডিরেক্টর হচ্ছে আমার বস, আমার যে কোনো ক্ষেত্রে ডিরেক্টর হচ্ছেন শেষ কথা, কিন্তু ডিরেক্টরের চোখ দিয়েই আমি ছবিটা দেখব। কাজে তার স্ক্রিপ্ট কী চাইছে সেই অনুসারেই আমি মেকআপটা করতে চাই। যেটা বললাম যে দুজনের মধ্যে মিলটা থাকতে হবে যে হ্যাঁ এটাই হওয়া দরকার বা এটা। কিন্তু এখন যদি কেউ রবীন্দ্রনাথকে নেতাজি বলে বা নেতাজিকে রবীন্দ্রনাথ বলে, সেক্ষেত্রে আমাকে তো ফ্লোর ছেড়ে বেরিয়ে আসতেই হবে, সামান্য মানে একদম বেরিয়ে, সে যেই হোক। অনিক দত্তকে অনেকে বলেন প্যানিক দত্ত, তার কারণ অনিকটা খুব কাজের ব্যাপারে খুঁতখুঁতে, এবং অনিক দত্ত এমন একজন চলচ্চিত্রকার যিনি আদ্যপান্ত চলচ্চিত্রের ব্যাপারে একটা সৎ মানুষ, কোনো রকম কম্প্রোমাইজ করে না। অনিক দত্তের সঙ্গে জিতু কামালকে নিয়ে সত্যজিৎ সৃষ্টি করা কতটা ডিরেক্টরকে মানিয়ে নিজের কাজ করা কতটা শক্ত ছিল? শক্ত না, ব্যাপারটা ছিল যদি মানে এই অপরাজিতর একটা ঘটনা আছে, মানে জিতু কামাল আসার আগে ওখানে অন্য একজন অ্যাক্টর ছিলেন এবং হি ইজ ভেরি গুড অ্যাক্টর, মানে আমি ওকে ভালোবাসি এবং আমরা লুক সেট করেও ফেলেছিলাম এবং লুক সেট কিন্তু পুরো বড় করে মানে ইয়ে করে দেখাও হয়েছিল ভিডিও করে এবং সেটা অ্যাকসেপ্টেডও ছিল। কিন্তু কোনো কারণে অভিনেতার মনে হয়েছে যে প্রস্থেটিক্স না দিয়ে ছবিটা করা যেতে পারে। তো আমার মনে হয়েছিল না, ডিরেক্টর স্ক্রিপ্ট পড়ে এবং ডিরেক্টরের সাথে কথা বলে যেটা বুঝেছি যে ডিরেক্টর চাইছে এটা মানে অপরাজিত রায়ের নাম ঠিকই দিচ্ছে কিন্তু উনি সত্যজিৎ রায়, এটা ডিরেক্টর চাইছে, ওই চেহারাটাই চাইছে। তো লুক সেটার দিনই ও বললো যে মানে হিরো আমাকে বললো যে যদি সোমনাথ দা এটা যদি প্রস্থেটিক না করে করি, আমি বললাম না ভাই এটা হবে না, কারণ ওর অন্য আরেকটা বম্বের ওয়ার্ক ছিল, কোনো কাজকর্ম খুবই ব্যস্ত, ভালো মানুষও সবই ঠিক আছে। তো এটা ওর মতো বলছিল, আমি বললাম না এটা এই না হলে করবো না, তাহলে তো যে কেউ করতে পারে। কিন্তু অনিকদা যখন আমাকে অ্যাপ্রোচ করেন, একদিন সকালবেলা হঠাৎ ফোন পাই যে সোমনাথ এরকম একটা ছবি করছি, আর অনিকদার সাথে এটা আমার ফার্স্ট কাজই কিন্তু মানে ছবি হিসাবে। তার আগে ওনার 5-6টা অ্যাড করেছি, অ্যাডেতে কে কাকে মনে রাখে, কাজ হয় পয়সা পায় সবাই চলে যায়, আমারও তাই অবস্থা। কিন্তু উনি আমাকে বললে যে আমি তোমার অনেক প্রস্থেটিক ওয়ার্ক দেখেছি, আমি চাই এটা তুমি ছাড়া এখানে কেউ করতে পারবে না, আমি এটা তুমি ছাড়া করবো না। এবং আমার যিনি প্রডিউসার হাসালদা এবং প্রবাদদা দুজনে মিলেও একদম নাচর বান্ধা। তো আমি তখন বলেছিলাম যে স্যার আমি শুধু তাহলে সত্যজিৎ এটা করে দিচ্ছি, কারণ আমার তখন অন্য আরেকটা কাজের আর কি অফার আছে এবং সেটা হিন্দিতে, সেট দিল বলে সৃজিত মুখার্জির, পঙ্কজ ত্রিপাঠী আর নীরাজ কবির, মানে তাদের আমি তখন ছবিও আঁকা আরম্ভ করেছি। তো কিছুতে ছাড়তে রাজি নয়, মানে হাসানদা বলছে না ও পুরোটাই করবে, আমি চাই ও পুরোটাই করুক, কারণ তার আগে আমি মহানন্দা করে ফেলেছি, ওদের আরেকটা কাজ করেছি আর কি, ওনার আমাকে পছন্দ। তো এবং আমি পুরোটা স্ক্রিপ্ট পড়ে দেখলাম এবং সব কিছুতেই দেখলাম যে এই ছবিটা বানাতে গেলে, যেহেতু আমরা ছবিটার সাবজেক্টটা হচ্ছে কি করে পথের পাঁচালী তৈরি হয়েছিল, তার গল্পটাই হচ্ছে অপরাজিত, কি করে উনি কী স্ট্রাগল করে করেছিলেন। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে কোথাও একটা 80% to 90% লুকালাইক যদি করতে পারি, তাহলে ছবিটা কিন্তু পাবলিককে মানে হলে নিয়ে যেতে বাধ্য করবে পাবলিককে ছবিটা দেখতে, সেটা একটা মনে হয়েছিল। এবং অনিকদাও কিন্তু সেটা চাইছেন, কারণ আমার সাথে ডিরেক্টরের ভিউ মিলে গেছিলো। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অভিনেতা কি বলছে সেটা আমার কাছে ফ্যাক্টর নয় সেই ক্ষেত্রে। তো আমার কাছে ওটাই যে কারণে আমাকে নেওয়া, এবং ডিরেক্টরের সাথে আমার ভিউ মিলে গেছে। তো কাজ শুরু করলাম, হলো অনিকদা মেকআপ করার আগেই এটা এরম না, এটা এরম হলে ভালো হয়, বললাম স্যার আমি পুরোটা শেষ করি, ওটাও একটা টিউনিংয়ে। কিন্তু উনি পরে বুঝলেন এবং ওনাকে আমি, যেটা উনি ভাবেননি, যে স্ক্রিপ্টের মধ্যে ওই যে গল্পটা বলা দিয়ে শুরু হচ্ছে, তার মধ্যে যে একটা 2 বছর 3 বছরের মানুষের যে হালকা একটা চেঞ্জেস আছে, কারণ আমরা যখন দেখছি অপরাজিত করছে তখন ইয়াং, ঠিক আছে, তারপরে যে ইন্টারভিউটা দিচ্ছে তখন 53, শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে যখন ইন্টারভিউটা দিচ্ছে তখন ওই মানে সালটা 53 চলছে, 48 থেকে শুরু হয়েছিল পথের পাঁচালীর ওনার কাজকর্ম করার শুরুগুলো, মানে স্ট্রাগলটা করা। তো ওই 53 মানে আপনার মানে আমি বলছি সালটা আর কি 1953, ওই সময়টা ইন্টারভিউ দিচ্ছে গিয়ে। তো একটু যে পুশ করা, এটা কিন্তু অনেকদাকে আমি বলেছিলাম, উনি মেনে নিয়েছিলেন। ওই সালটা 1956 হবে, 56 হবে, হ্যাঁ।
তো ওই যে মানে বয়সের যে একটা 4-5 বছরের যে একটা গ্যাপ, তো ওই সময়টা মানে ইন্টারভিউ দেওয়া বা এগুলো অনেকটা মেনে নিয়েছিল। এবং পরবর্তীকালে জিতু কামালের ছিল ওখানে কিন্তু জাস্ট একটা ছবি আঁকা, মানে ওই সত্যজিৎ রায়েরই একটা ছোট ভার্সন হিসাবে মানে ছবি আঁকছে, ওই এটা হবে শান্তিনিকেতনে বসে। তো যখন ওই আর্টিস্ট পূর্বের আর্টিস্ট করতে পারলেন না, তখন কিন্তু অনেকদা চিন্তিত ছিলেন। এবং অনেকদাকে আমি বলি যে স্যার আমি চেষ্টা করতে পারি, যদি আপনি একটু সময় দেন। তো আমি সাথে সাথে মেকআপটা করলাম, এবং যা হয় বাঙালি সব জায়গায় এক জায়গায় আছে, গল্প হচ্ছে একটা ঘরের মধ্যে, এখানে মেকআপ হচ্ছে, ওইখানে সবাই 5 জন মিলে গল্প করছে। যখন মেকআপটা করে এলো এবং কস্টিউমটা পরে এলো, তখন এরিয়াটা পুরো মনে হলো যে গুরু গম্ভীর কেউ এসছে। সবাই দেখলাম হঠাৎ কেউ একজন ওয়াও করে উঠলো। তখন আমি বুঝেছিলাম যে হ্যাঁ এটা ক্লিক করে যেতে পারে, বা আমি বোধহয় একটু হলেও পেরেছি, এবং আমরা যে 3টে ডিপার্টমেন্ট মিলে তারা হয়তো পেরেছি। জিতু কামাল আমার টাফ টকে এসেছিল অপরাজিত রিলিজ হওয়ার পরে। জিতু কামাল কিন্তু বারবারই বলেছেন যে আমার কৃতিত্ব না, সোমনাথ কুণ্ডুর কৃতিত্ব, এটা বারবারই বলেছেন। কিন্তু আমি বলবো, বিশ্বাস করো, এটা আমি সব জায়গায় বলে এসেছি, এবং এটার জন্য যখন WBFJ পেয়েছি, এবং এবার এটার জন্য যেহেতু ন্যাশনাল, ওখানকার জুরিরা এসেছিলো আমার সাথে দেখা করতে, কথা বলতে। ওরা জিজ্ঞাসা করছিল কী করে এতটা রিয়েল সৃষ্টি করলে বা কী করে। আমি মনে করি মেকআপটা তো করেছি, ওটা আমার ব্রেড অ্যান্ড বাটার, ওটা আমাকে করতে হবে, ওটা আমার প্যাশন। কিন্তু জিতু কামাল যে অভিনয়টা করেছে, ও পুরো মেকআপটাকে ফুটিয়ে তুলেছে। একজন অভিনেতা যদি অভিনয়টা ওই লেভেলে না করে, আমি করে দিলাম সত্যজিৎ রায়, কিন্তু ওই যে বসার স্টাইল, তার যে সিগারেট খাওয়া বা ইত্যাদি, যে ম্যানারিজম এবং ওর যে টোনিং, সব কিছু, মানে এর জন্য আমি তো হ্যাটসঅ্যাপ দেবো দুজনকে। সেটা হচ্ছে জিতু কামাল, মানে দুজন না, এটা সারা ছবিরই প্রত্যেকেই। আমার ডিওপিও মানে সুপ্রতিম ভোল মারাত্মক কাজ করেছে ওই রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রত্যেকে, এবং জিতু কামালকে আমি এই জন্য হ্যাটসঅ্যাপ দিই, কারণ ওই অভিনয়টা না করলে তো আজকে আমার হাতে ন্যাশনালটাও হয়তো আসতো না, কারণ ওইটা মনে হতো না যে রিয়েল। ও যে অভিনয়টা করেছে তার জন্য মনে হয়েছে রিয়েল। সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করতে কীরকম লাগে? সবসময় তাকিয়ে থাকি ওর সাথে কাজ করবো। কেন? বিকজ অফ ও ভেরি পার্টিকুলার, প্রচণ্ড কাজটাকে ভালোবাসে, এবং একটা মিষ্টি রাগ দেখায়। প্রথমে তোমাকে দেখাবে যে খুব রেগে গেছে, কিন্তু ভেতরে ভেতরে হাসবে। ও চায় তোমার থেকে বার করে নেবে, এবং ও বার করতে জানে, যে কোনো অভিনেতা অভিনেত্রীর থেকে এবং যে কোনো টেকনিশিয়ানের থেকে, সে ডিওপি হোক বা কোনো আর্ট ডিরেক্টর হোক। কারণ ওর আমার চোখে এমন একজন ডিরেক্টরও যার রাইটিং স্কিলটাও খুব মারাত্মক এবং পড়াশোনার লেভেলটাও হাই। এই জন্য আমি সবসময় চাই ওর থেকে শিখতে এবং কাজ করতে। আমি এবার একেবারে অন্য প্রসঙ্গে চলে আসছি। চারিদিকে এই মুহূর্তে বাংলা ছবির যা অবস্থা, আর অন্যদিকে দক্ষিণের ছবির যে রমরমা, কোথাও কি মনে হচ্ছে মেধা নয়, পয়সা আর পেশি শক্তি এখন কথা বলছে? দেখো, ছবিটাকে বিজনেস করার জন্য ছবিটা যে যাই বানাক, আমি বললাম ওরা 100 কোটি দিয়ে একটা বানিয়েছে, আমরা 4 কোটি দিয়ে খাদান বানিয়েছি। কিন্তু যদি দেখো, পয়সার তো একটা ডিফারেন্স আছেই দুটোর মধ্যে, পয়সার ডিফারেন্স সেভাবেই দেখা যাবে, কারণ ওরা ছবিটা বানাচ্ছে 100 দিন ধরে, আমরা বানাচ্ছি 30 দিন ধরে। তো পরিশ্রমটা আমাদের এখানকার টেকনিশিয়ানরা কম সময় কম বাজেটে যে পরিশ্রমটা করে যে এফেক্টটা দিচ্ছে, আজকের ডেটে লোকে বলছে না যে খাদানটা KGF বা ইয়ের সমান হয়নি। লোকে বলছে ওদের যদি একটা আলু অর্জুন থাকে, আমাদের একটা দেব আছে, আমাদের একটা সাম্মাহাত আছে, মানে দেব যে রোলটা প্লে করেছে। এটা আমি বলছি না, এটা আমার ছবি বলে বলছি না। আজকে এই ছবিটা যদি আমি নাও থাকতাম, আমি ঠিক এইভাবেই এই ছবিটার জন্য গলা ফাটাতাম, বিকজ অফ এইটা পাবলিক বলছে, সাধারণ মানুষ বলছে, ফ্যান লেভেলরা বলছে, এবং তার সাথে সাধারণ মানুষ। কারণ সাধারণ মানুষ বলছে বলেই আমি এই কথাটা এখানে বলছি, কারণ আমি এটা জেনে বলছি। তো একটা তো আছে, কিন্তু আমার মনে হচ্ছে মেধাটাই কিন্তু একটা জায়গা, মেধাটা কিন্তু তোমাকে মানে ডিফারেন্সটা করে দেবে কার ছবিটা কতটা ভালো। মেধার একটা বড় ভূমিকা আছে এখানে। সোমনাথ কুণ্ডু ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যে দর হাঁকাচ্ছে, অনেকে বলছেন এই ছোট ইন্ডাস্ট্রিতে সোমনাথ কুণ্ডুকে বোধহয় আর নেওয়া যাবে না। অভিযোগ, কি উত্তর? এটা অভিযোগ যদি হয়, আমি বলবো অনেকের কাছে সত্যি এটা মনে হতে পারে যে হ্যাঁ বেশি, কিন্তু কারণটা যখন আমার সাথে বসে তারা ক্ল্যারিফাই করবে, সেক্ষেত্রে মনে হবে যে না, ও কিছু ভুল বলছে না, কারণ এটা মেকআপ মেটেরিয়াল আছে এবং প্রস্থেটিক্সের
যে রেঞ্জটা লাগে সেই অনুসারে। তাহলে বলিউড তো নিচ্ছে, এবং বলিউড সত্যিকারে এটা 4 টাইমস মানে ইয়ে করে নিচ্ছে, যারা সোমনাথ কুণ্ডুকে নেবে। সোমনাথ কুণ্ডু তাদেরকে বলছে এটা 4 টাইমস মানে যেহেতু বাংলা ছবির জন্য একটা মিনিমাম রেট রেখে করা আছে, কিন্তু এটা অনেকের কাছে যেহেতু এটা আমাদের কাছে অভ্যাস নেই, মানে যে অ্যামাউন্টটা এটা বাংলা ছবি নিরিখে অনেকের কাছে মনে হচ্ছে, কারণ তারা এই প্যাটার্নে ওয়ার্কটা করে, প্রচুর খরচও তো আছে, হিউজ খরচ। ওই খরচটা যখন, তাই জন্যই সোমনাথ কুণ্ডু কী করেছিল, চালু করেছিল যে মেকআপ ম্যাটেরিয়ালটা তোমরা কিনে দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে জিনিসটা কতটা ইয়ে। এবং সেটা কিন্তু অনেক প্রডিউসার, SBF বলো, সুরেন্দ্র ফিল্মস বলো, SK বলো, এরা কিনে দিত, আমি করতাম। এরা সেই কারণে এরা কিন্তু ডাকলে কখনো বলবে না যে অনেক বেশি নিচ্ছে। কিন্তু একদম নিউ কামার যদি কোনো প্রডিউসার আসে, তার কাছে সত্যি মনে হবে যে হ্যাঁ এটা একটা মানে আর্টিস্টের সমান রেমুনারেশন চাইছে। দক্ষিণে গিয়ে কাজ করলে তো অনেক বেশি অর্থ উপার্জন হতো, কিন্তু আমি চাই আমার বাংলা আগে থাক। কারণ আমি বাবার কাছে শুনেছি যে আমার দাদুকে বিমল রায় বলেছিল যে যতীনদা বম্বে চলে এসো। তখন আমরা যেহেতু বাঙাল, দাদু পূর্ব বাংলা থেকে ভারত ভাগের আগে চলে এসেছিলো এদিকে, কিন্তু আমার জন্ম এখানে, আমরা সবাই এদেশীয়। সেই অর্থে দাদু বলেছিল, বিমলদা তুমি যদি সবাইরে বোম্বে লইয়া চলে আইবা, তা বাংলাটার কি হইব, বাংলাতে যা ছবি হইব কম বাজেটে তোমরা করতে পারবা না। তা আমিও তাই মনে করি। বাহ, বোম্বেকে ওপেন চ্যালেঞ্জ আমরা দিতে পারি, আমাদের টেকনিশিয়ানরা দিতে পারে। ওরা যে অর্থটা পায়, কারণ আমি জানেজা করতে গেছিলাম, জানেজা হচ্ছে সুজয় ঘোষের ছবি, নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল এবং ভালো ফরম্যাটে ইয়ে হয়েছিল। তাতে আমার যদি তোমরা নামও সার্চ করে দেখবে, ওখানে প্রস্থেটিক এবং মেকআপ ডিজাইন বাই সোমনাথ কুণ্ডু, কারণ পুরো ছবির লুক মেকআপটা আমার ডিজাইন করা ছিল প্রত্যেকের A to Z। তো সেক্ষেত্রে তারা যে রেমুনারেশন, এবং সেখানে কি হয় জানো তো, একটা কাজের জন্য মানে 5 জন থাকে। ধরো আমি বলছি জয়দীপ আলাবাতে, ওর প্রস্থেটিক মেকআপ পুরোটাই প্রস্থেটিক, ছবিটাতে যদি দেখে থাকো ওর পুরো প্রস্থেটিক মেকআপটা আমার করা। কিন্তু ওখানে ওর গোঁপ কেটে দেওয়ার জন্য একটা লোক আছে, ওর দাড়িটাকে ট্রিম করে দেওয়ার জন্য, ক্লিন করে দেওয়ার জন্য একটা লোক আছে। আমাদের এখানে আর্টিস্ট নিজে সকালবেলা কেটে চলে আসে। তো ওদের কাছে কি হয়, ল্যাভিশলি ওরা কাজটা করে, কিন্তু আর্টিস্ট কাটলে বিপত্তি তো সম্ভাবনা চূড়ান্ত। সেটা যার প্র্যাকটিস আছে। আজকের ডেটে আমাদের এখানে আর্টিস্টরা নিজেরাই করে নেয় বা আমরাও করে দিই। ধরো আজকে আমাকে মেকআপ আর্টিস্ট নেওয়া হলো, আমি আমার মতো করে গোপটাকে কেটে একটা গেট আপ বানাবো। কিন্তু ওদের ক্ষেত্রে ওর জন্য একজন মানে আসবেন, যিনি হেয়ার এক্সপার্ট, বা তিনি আসবেন, গোপটাকে দাড়িটা তিনি কেটে দেবেন। এটা হচ্ছে ওদের সিস্টেম। উইকটা লাগানোর জন্য একজন, শুধু মুখের ক্লিন মেকআপটা করার জন্য একজন। এটা হচ্ছে বম্বে। আর আমাদের এখানে তা না, আমাদের এখানে উইকটাও মেকআপ আর্টিস্ট পড়ায়, ক্লিন মেকআপটাও সে করছে, দরকার পড়লে সে গোপদাড়ির কাজটাও করে দেবে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. এখন কম বেশি সবাই মেকআপ করে, কিন্তু মেকআপ করার পর যেটা দেখা যায় যে ব্রণ উঠছে বা স্কিনে প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে যে বাক্যটা সবাই বলে থাকে যে বেশি মেকআপ করলে ঘটনাগুলো ঘটছে, একজন মেকআপ আর্টিস্ট হিসাবে আপনার এই বাক্যটা কতটা সত্য বলে মনে হয়? সত্য নয়, এটা গুজবও নয়, ব্যাপার আছে এখানে। ব্যাপার হচ্ছে দুটো জিনিস, আইদার তার স্কিনের প্রবলেম আছে অথবা মেকআপ মেটেরিয়ালের প্রবলেম আছে। এই ক্ষেত্রে যদি কারোর বেশি করছে বা কম করছে বলে ব্যাপারটা না, কারণ মেকআপে যদি গন্ডগোল থাকে, সেটা কম হোক আর বেশি হোক এফেক্ট করবেই। আমি বলছি মেটেরিয়ালটার এক্সপায়ারিতে আর কি, বা মেটেরিয়ালটার যে সাবস্টেন্স দিয়ে তৈরি, সেটা হয়তো আপনার স্কিনের সাথে সেটা শ্যুট করছে না কোনো কারণে, সেটাকে পরীক্ষা করে আগে দেখতে হবে। এবং যে কোনো ভালো কোম্পানি আছে যারা ইয়ে করে আর কি, বলে, তারা বলেই দেয়, যদি এরকম মনে হয় তো তারা মানে আপনারা আমাদের জানান যে কোন সময়টা এক্সপায়ার করছে বা এটার এখনও লংজিভিটি আছে কি না। এই জন্য অনেকে আছে কি করে, ভুল করে মানে একটু বেশি মুনাফার জন্য এক্সপায়ার্ড মালও ইউজ করে দেয়। মানে এক একটা তো টাইম আছে, 3 বছর, 2 বছর, 1.5 বছর, 6 মাস। ঠিক মেডিসিনের যেমনি এক্সপায়ারি ডেট আছে, এরও তাই আছে। এবং মেকআপের থেকে মানে এটা কোভিডের সময় একটা ভিডিও বার করার জন্য গেছিলাম ঋতব্রতদা, যে কীভাবে মেকআপ করা উচিত, আসছি ওই প্রসঙ্গে আগে।
কীভাবে মেকআপটা কী কী সিস্টেমে করলে কোভিডটা সাধারণত, কারণ তোমার হয়তো জানা আছে কোভিডের সময় মেকআপ আর্টিস্টদের উপর ফার্স্ট অ্যাটাক এসেছিল, যে মানে অনেকেই বলছিল যে এরা কেউ কেউ বাসে ট্রামে আসে বলে এদের হাত দিয়ে মানে কোভিডটা আসতে পারে বা এই করতে পারে ওই করতে পারে, এবং এদেরকে অফ করে দেওয়া হোক, আমরা নিজেরা করে নেবো, এবং এইটা হয়েও ছিল, এবং ওদেরকে দেওয়া হোক, মানে একটা করে রেমুনারেশন দিয়ে দেওয়া হোক। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে সিরিয়ালের ক্ষেত্রে হয়েছিল, ফিল্মে তো আমরা তো পুরো অফই ছিলাম, বসেই ছিলাম। তো এই ক্ষেত্রে কি হয় জানো তো, মানে কি টেকনিকে, তার জন্য ওই এক্সপায়ারিড ব্যাপারটা দরকার, কি মানে মেটেরিয়ালটা ইউজ হবে বা কতটা পরিমাণে ইউজ হবে। পরিমাণ বেশি মেকআপ করার জন্য কখনো ব্রণ হতে পারে না, সেটা স্কিনেরও প্রবলেম থাকতে পারে, স্কিন পোরগুলো যখন ঢেকে যায় তখন অটোমেটিক বাবলস তৈরি করে ওটাকে ব্রণ বানিয়ে দেয়। তার জন্য যে সাবস্টেন্সগুলো আছে ওগুলোকে চেক করা উচিত। এই জন্য যে কোনো মানে প্রোডাক্টের তারা বলে দেয় যে যদি এরকম কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে আপনারা রিপোর্ট করুন, দেখবে ওখানে যে কম্পিউটার মার্কস করা আছে ওটার মধ্যে থেকে পুরো বেরিয়ে আসবে, মেল বেরিয়ে আসবে, ওই অনুসারে আপনারা রিপোর্ট করতে পারেন। কিন্তু এটা কখনোই ওইটা না, ওটা হচ্ছে সবসময় হয় এক্সপায়ারি ডেট, মানে মেটেরিয়াল যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে, কখনো মানে বেশি মেকআপের জন্য নয়। বাহ, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জাতীয় পুরস্কার আসছে, বোঝা গিয়েছিল অপরাজিতর সময়? না, কখনো তো পুরস্কার আসবে ভেবে কাজ করিনি। চিন্তা ছিল, ইচ্ছে ছিল? চিন্তা ছিল না। জাতীয় পুরস্কার না পেলেও আমার সত্যি বলছি কোনো দুঃখও ছিল না, এখন পেয়েও বলছি, হয়তো বলতে পারে পেয়ে গেছে বলে অনেক কিছু বলছে, কারণ আমার এই জাতীয় পুরস্কার পাওয়ার আগে অপরাজিত নিয়ে একটা পুরস্কার আমি পেয়ে গেছিলাম। সেটা হচ্ছে যেদিন ছবিটা আর কি রিলিজ হবে ঠিক তার আগের দিন অনিকদা বোধহয় বাবুদাকে দেখিয়েছিলেন, ঠিক আছে, এটা আমি দেখিয়েছিলেন, এবং রিলিজের আগের দিন একটা টেনশন থাকেই, সেটা ডিরেক্টর প্রডিউসারের তো অনেক বেশি, আমিও কিছু কিছু সময় টেনশন পাই, যেহেতু ছবিটার মধ্যে এরকম একটা মেকআপ আছে, কজন গালাগাল দেবে। কারণ কেন বলছি, গুমনামির সময়, গুমনামি যখন রিলিজ মানে নাম অ্যানাউন্স হয়েছে গুমনামি হবে, বুম্বাদা করবে, প্রসেনজিৎ চ্যাটার্জি করবে, অনেকে না আগেই লিখে দিয়েছিল যে মানাবে না, এই করবে না, ওই করবে না, কেন ওনাকে এই করা হচ্ছে ওই করা হচ্ছে, সিজিত আবার একটা বাজে ছবি বানাতে যাচ্ছে, এইসব বলে লিখেছিল। তো ওই লেখাটা কিছুটা সময় টেনশন আমাদেরকেও বাড়িয়ে দেয়। তো ওইটা আমার কাছে যেহেতু গুমনামি এসছে, একটা লুকালাইক অন্তত 80% সেই জায়গায় পৌঁছে দেওয়া, সেটা একটা দায়িত্ব তো থেকেই যায়। তো সেম অপরাজিতর ক্ষেত্রেও আমার মনে হয়েছিল, এবং যেদিন ছবিটা রিলিজ হবে ঠিক আগের রাত্রিরেই বাবুদা দেখেছেন হয়তো সন্ধ্যের দিক করে, আমার কাছে ঠিক রাত্রি 11টা একটা ফোন আসে, ফোন করে সৌরদীপ বাবুদার ছেলে ফোন করে আমাকে, পড়ে বলে যে স্যার আপনার সাথে বাবু কথা বলবে। বাবু মানে বাবাকে বাবু বলে। তো আমি বললাম হ্যাঁ দাও। আমাকে বললো সোমনাথ, ওরম গলার আওয়াজ নিয়ে, দারুণ করেছো, আমি তো আমার বাবাকে চোখের সামনে দেখতে পেলাম। দ্যাট ইজ মাই অ্যাওয়ার্ড, আমি মনে করি স্টিল নাও। তার জন্য আমার যদি ন্যাশনাল নাও আসতো, পাবলিকের ভালো লেগেছে, দিস ইজ মাই অ্যাওয়ার্ড। এবং বেশিরভাগ লোকই ভালো বলেছে, এবং আমি সত্যি কথা যে কোনো ছবি খাদানেরও রিভিউ দেখছি, যে কোনো ছবিরই রিভিউ দেখি যেগুলো আমি কাজ করেছি, এবং আমি হলে গিয়ে দেখি যে ছবিটা আমি কতটা ভুল করেছি, কী করেছি, আরও কী করতে পারতাম। তো ওইটাই আমার কাছে অ্যাওয়ার্ড, যেটা বাবুদা ফোন করেছিলেন। সো ন্যাশনাল আসবে ভেবে তো আমরা কাজ করি না, বা আমি কোনো অ্যাওয়ার্ড পাবো ভেবে কাজ করি না। আমার মনে হয় না কোনো শিল্পী সেটা করে, অ্যাওয়ার্ডটা এসে যায়, মানে পাবলিকের ভালো লাগে তখন তারা মনোনীত করে। অসাধারণ। আমরা সত্যি আন্তরিকভাবে চাই সোমনাথ কুণ্ডু আরও এগিয়ে যা। আমি চেষ্টা করব বাংলা ইন্ডাস্ট্রিতে আরও ভালো করা। অনেকের কাছে ফিল্ম মানে ম্যাজিক, ম্যাজিক মানে একটা অদ্ভুত সুন্দর জগৎ। সেই জগৎ যেমন আছে তেমন বাস্তব জগৎও আছে, যেখানে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, না মেকআপ করার মেকআপ, সেটাও একটা দুরন্ত কাজ। আমরা চাই বিভিন্ন ধরনের কাজে মেকআপে, এবং অবশ্যই একজন মেকআপ আর্টিস্ট হিসেবে এই শিল্পের কাজ আর বিজ্ঞানীর উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে যাক সোমনাথ কুণ্ডু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আর+ নিউজে আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে, আমার তরফ থেকে ধন্যবাদ।